পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে ডর মানে ভয়। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হয়ে গেল ডর। আরো একবার এমন। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হয়ে গেল ডর। আরো একবার আমন্ত্রণ ডরের রাজ্যে। ডর মানে ভয় আমরা বলে থাকি। কেন বলে থাকি পুরো অনুষ্ঠানটা যদি আপনি শোনেন তাহলেই বুঝতে পারবেন। ডরের 43তম পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। শুরু হয়ে গেল ডর। আরো একবার আমন্ত্রণ ডরের রাজ্যে। ডর মানে ভয় আমরা বলে থাকি। কেন বলে থাকি পুরো অনুষ্ঠানটা যদি আপনি শোনেন তাহলেই বুঝতে পারবেন। ডরের 43তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি আরজে কিবরিয়া। তাহলেই বুঝতে পারবেন। ডরের 43তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি আরজে কিবরিয়া অন দ্য স্পট থেকে, আর সাউন্ডের রয়েছে লোবান। আজকে ডরের 43তম পর্বের গেস্ট হিসেবে যারা থাকছেন মোট 4 জন: সজল, কাউসার, সোহা এবং পিয়াল। এবং এবারের ডরটি ধারণ করা হয়েছে গাজীপুরের নয়াবাড়িতে। প্রিয় শ্রোতা, হন্টেড ভিত্তিক বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান ডরের 43তম পর্বের জার্নি শুরু করছি আমরা। এবং গাজীপুরের নয়াবাড়িতে যাওয়ার যে সাউন্ড বাইট সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বরাবর থাকছেন মোট 4 জন: সজল, কাউসার, সোহা এবং পিয়াল। এবং এবারের ডরটি ধারণ করা হয়েছে গাজীপুরের নয়াবাড়িতে। প্রিয় শ্রোতা, হন্টেড ভিত্তিক বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান ডরের 43তম পর্বের জার্নি শুরু করছি আমরা। এবং গাজীপুরের নয়াবাড়িতে যাওয়ার যে সাউন্ড বাইট সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতোই আপনাদের জন্য প্রেজেন্ট করছি। তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরের মূল পর্বে। ডরের 43তম পর্বের জার্নি শুরু করছি আমরা। এবং গাজীপুরের নয়াবাড়িতে যাওয়ার যে সাউন্ড বাইট সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতোই আপনাদের জন্য প্রেজেন্ট করছি। তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরের মূল পর্বে। ডর মানে ভয়। অবশেষে মোটামুটি দুর্গম একটা রাস্তা কোনোভাবে পার হয়ে আমি আর রেহান পৌঁছে যাই আমাদের আজকের স্পট নয়াবাড়িতে। প্রেজেন্ট করছি। তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরের মূল পর্বে। ডর মানে ভয়। অবশেষে মোটামুটি দুর্গম একটা রাস্তা কোনোভাবে পার হয়ে আমি আর রেহান পৌঁছে যাই আমাদের আজকের স্পট নয়াবাড়িতে।
ওকে, অনেক কষ্টে অনেক ঝামেলা করে কিছুটা জায়গায় ঝামেলা, অবশ্য পুরো জায়গায় ঝামেলা ছিল না, অবশেষে আমরা পৌঁছে গেছি নয়াবাড়ি। এবং এই নয়াবাড়িতে যার জন্য আসা সেই বন্ধু হচ্ছে সজল আমাদেরকে ইনভাইট করেছিলেন নয়াবাড়িতে আসার জন্য। সজলই বলবে আসলে নয়াবাড়িতে কি ঘটনা ঘটেছে এবং কেন সজল আমাদেরকে নয়াবাড়িতে এনেছে। সজল ভাই কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। এবং আপনি আমাদেরকে এই যে নয়াবাড়িতে এনে ছাড়লেন অনেক কষ্টে অনেক ঝামেলা করে কিছুটা জায়গায় ঝামেলা, অবশ্য পুরো জায়গায় ঝামেলা ছিল না, অবশেষে আমরা পৌঁছে গেছি নয়াবাড়ি। এবং এই নয়াবাড়িতে যার জন্য আসা সেই বন্ধু হচ্ছে সজল আমাদেরকে ইনভাইট করেছিলেন নয়াবাড়িতে আসার জন্য। সজলই বলবে আসলে নয়াবাড়িতে কি ঘটনা ঘটেছে এবং কেন সজল আমাদেরকে নয়াবাড়িতে এনেছে। সজল ভাই কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। এবং আপনি আমাদেরকে এই যে নয়াবাড়িতে এনে ছাড়লেন, আপনি বলেন তো মানে এখানের আসলে ঘটনাটা কি, মানে কেন আপনি এখানে আমাদেরকে এনেছেন? এই জায়গাটাতে অনেক ওকে, অনেক কষ্টে অনেক ঝামেলা করে কিছুটা জায়গায় ঝামেলা, অবশ্য পুরো জায়গায় ঝামেলা ছিল না, অবশেষে আমরা পৌঁছে গেছি নয়াবাড়ি। সজল আমাদেরকে ইনভাইট করেছিলেন নয়াবাড়িতে আসার জন্য। সজলই বলবে আসলে নয়াবাড়িতে কি ঘটনা ঘটেছে এবং কেন সজল আমাদেরকে নয়াবাড়িতে এনেছে। সজল ভাই কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। এবং আপনি আমাদেরকে এই যে নয়াবাড়িতে এনে ছাড়লেন, আপনি বলেন তো মানে এখানের আসলে ঘটনাটা কি, মানে কেন আপনি এখানে আমাদেরকে এনেছেন? এই জায়গাটাতে অনেক আগে আপনার দেখা যেত যে অনেক মানুষ মেরে টেরে এখানে রেখে যেত, কিভাবে মারতে কোনো আপনার ইয়া ছিল না। পরে দেখা যেত যে লাশ পড়ে আছে। লাশ ছিল, এটা আমিও কয়েকবার দেখছি। কিছুদিন আগেও একজন লোক অপরিচিত একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থা করেছিল, তো এলাকার মানুষ ওনাকে ধরে টরে সুস্থ করে দিয়েছে। সজল আমাদেরকে ইনভাইট করেছিলেন নয়াবাড়িতে আসার জন্য। সজলই বলবে আসলে নয়াবাড়িতে কি ঘটনা ঘটেছে এবং কেন সজল আমাদেরকে নয়াবাড়িতে এনেছে। সজল ভাই কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো। এবং আপনি আমাদেরকে এই যে নয়াবাড়িতে এনে ছাড়লেন, আপনি বলেন তো মানে এখানের আসলে ঘটনাটা কি, মানে কেন আপনি এখানে আমাদেরকে এনেছেন? এই জায়গাটাতে অনেক আগে আপনার দেখা যেত যে অনেক মানুষ মেরে টেরে এখানে রেখে যেত, কিভাবে কিছুদিন আগেও একজন লোক অপরিচিত একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থা করেছিল, তো এলাকার মানুষ ওনাকে ধরে টরে সুস্থ করে দিয়েছে। উনার কোনো আসলে কোত্থেকে আসছে, কিভাবে কি হয়েছে উনি বলতে পারে না, শুধু এতটুকু বলছে যে আমি এখানে কিভাবে আসছি এটা জানি না। আচ্ছা, মানে এমন কিছু কি বলেছে যে এর আগে কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাইয়েছে? হয় না রাস্তাতে অনেক সময় অজ্ঞান পার্টি বা কিছু আছে যে অন্য যাত্রীর বেশ ধরে কিছু খাওয়াই দেয়, তারপর অজ্ঞান হয়ে যায়, এখানে এসে ফেলে রেখেছে? না, এইসব কিছু বলে নাই। আমি তখন ওই জায়গাতে ছিলাম উপস্থিত, তো উনি শুধু বললো যে এখানে আমি কিভাবে আসি এটা আমি জানি না। ওকে, আরো কিছু মানে আপনি বলেছিলেন যে কি যেন দেখছি। কিছুদিন আগেও একজন লোক অপরিচিত একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থা করেছিল, তো এলাকার মানুষ ওনাকে ধরে টরে সুস্থ এখানে কিভাবে আসছে এটা জানি না। আচ্ছা, মানে এমন কিছু কি বলেছে যে এর আগে কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাইয়েছে? হয় না রাস্তাতে অনেক সময় অজ্ঞান পার্টি বা কিছু আছে যে অন্য যাত্রীর বেশ ধরে কিছু খাওয়াই দেয়, তারপর অজ্ঞান হয়ে যায়, এখানে এসে ফেলে রেখেছে? না, এইসব কিছু বলে নাই। আমি তখন ওই জায়গাতে ছিলাম উপস্থিত, তো উনি শুধু বললো যে এখানে আমি কিভাবে আসি এটা আমি জানি না। ওকে, আরো কিছু মানে আপনি বলেছিলেন যে কি যেন একটা বাঁশঝাড় নিয়ে, এই যে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, মানে কেটে ফেলা হয়েছে যদি অনেকটা, তারপরও অবশিষ্ট রয়ে গেছে, এগুলা নিয়ে কিছু একটা ঘটনা আছে। এবং এই ঘটনাটা আমরা শুনবো যে আসলে এই বাঁশঝাড়ের মধ্যে কি ঘটনা আছে এবং কেন এটা অর্ধেক কেটে ফেলে রাখা হয়েছে। তবে তার আগে সজল ভাই, আপনার কাছে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা একটু শুনে নেই আমরা, তারপরে আমরা ওই ঘটনাতে আবার ফিরছি। আমার যে অভিজ্ঞতাটা এটা আপনার এই নয়াবাড়ি নিয়েই এখানেই ঘটেছে? এখানেই ঘটেছিল। আমরা প্রতিদিন বিকালে ওইখানটাতে আড্ডা দিতাম। সচরাচর অন্য পোলাপান দেয় না, কিন্তু আমাদের একটা গ্রুপ আছে, আমরা এখানে আড্ডা দিতাম। তো একদিন আমরা এরকম আড্ডা দিতেছি। আপনি যে ঘটনাটা বলতেছেন এটা কতদিন আগের ঘটনা বলছেন? এটা প্রায় 2 বছর। আচ্ছা, ওকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা মিলে আড্ডা দিতেছি, ভৌতিক বিষয় নিয়ে কথা বলতেছি। তো তখন আমি প্রথম সায়েন্সে পড়ি, স্যাররা বোঝাইছে যে আসলে ভূত টুত বলতে কিছু নাই। ওই রকমই আমি বলতেছি আসলে এগুলো ফান, মানুষ এমনিতেই বলে, এগুলো বলতে আসলে কিছু নাই, থাকলে আমাদের কাছে আসুক না, আমরা দেখি। এমন অবস্থায় দেখলাম যেখানে একটু জোরে বাতাস টাতাস, তো আমরা চলে গেলাম ওইখান থেকে। সন্ধ্যা হয়ে গেল, আমরা যে যার বাসায় চলে গেলাম। আমি পড়তে বসলাম সন্ধ্যার দিকে।
তো রাত 8টা কি 8:30টার দিকে আমার একটা ফ্রেন্ড সুরজ ও আমাকে ডাকলো। আচ্ছা একটা ডাক দিল, 1 মিনিট পর আবার আমাকে ডাকলো। আমি সাথে সাথে বের হয়ে গেলাম। আমি ওকে ঘরে আসতে বললাম, ও আসলো না। আমি শার্টটা নিয়ে ওর সাথে বের হয়ে গেলাম। ও আমাদের উঠান থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল। তো ওর মুখটা আমি তখন দেখতে পাইনি। খুব কাছের ফ্রেন্ড, এত কিছু তো আসলে ইয়া করা যায় না তখন। আমি সাথে সাথে ওর পিছনে গেলাম। তো ও আমার থেকে 5 থেকে 10 হাত দূরে। তো আমরা খুব আসলে চঞ্চল। আমি ওকে মানে ওর শরীরে স্পর্শ করতে যাচ্ছি, যে ওকে মারতে যাচ্ছি এরকম আর কি, কিন্তু কোনোভাবে পারতেছিলাম না। তো একটা সময় হাঁটতে হাঁটতে দেখা গেল কি নয়াবাড়ির বনের কাছে আমরা চলে আসছি। কিন্তু আমি মানে এই দিকে চলে আসছেন আপনি? হ্যাঁ, এই দিকে না, একদম ওই নয়াবাড়ি যেখানে আমরা গল্প করতেছিলাম ওইখানে চলে আসি। কিন্তু আসলে ওইখানে আমি কিভাবে আসলাম এতটুকু পথ আমি আসলে বলতে পারিনি। আমি শুধু কথা বলতে বলতে আসছি, কোনো উত্তর দেয়নি। তো যখন ওইখানে চলে আসছি তো 2-3 মিনিট দাঁড়ায় রয়েছে। আমি ওর কাছে যেতে যাচ্ছি কিন্তু যেতে পারিনি। এমন সময় একটা হাসি দেয়, হাসি দিয়ে ও আমার দিকে তাকায়। যখন আমার দিকে তাকায় তখন আমি দেখবে আসলে ওইটা আসলে সুরজ ছিল না, চেহারা পুরোই চেঞ্জ, আর ওর পা দুটো মাটিতে নেই। আমি এটা দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। তখন সময় তো খুব বেশি রাত না, অল্প রাতেই। তখন সময়টা হয়তো বা আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা হবে আমি ওইখান থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো ও আমার দিকে একদম বিবর্ষ একটা হাসি দিয়ে তাকাল। আমি তো ভয় পেয়ে গেছি। তো আমাকে একটা কথা বললো, তোর খুব সাহস না, আজকে দেখবো তোকে কে বাঁচায়। এমন সময় আমাদের চারিদিকে বাতাস টাতাস বইতে শুরু করলো, তাল গাছ আছে অনেক। আমি তো পুরো ভয়ে দৌড়দৌড়ি করতেছি, কিন্তু আমি কোনো শক্তি পাচ্ছি না। এমন সময় আমি একটু দূরে দেখতে পেলাম কে যেন ওইখানে বসে রয়েছে। একটা লোক ছিল, আমি দেখে সাহস পেলাম। আমি দৌড়ে ওনার কাছে গেলাম, ওনাকে বললাম যে আমাকে বাঁচান বাঁচান। তো উনি আমার দিকে ঠিক একইভাবে তাকালো এবং উনি একটা বিভৎস হাসি দিল। ওনার চেহারাটা ছিল খুবই বিশ্রী, আমি সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেই লোকটার কাছে সাহায্য চাইতে গেছেন তার কাছে তারই একই অবস্থা। আমি ওইখানে যাওয়ার পর ওনাকে বললাম, আমাকে দেখেন, আমাকে একটু হেল্প করেন, আমি তো বিপদে পড়ছি। তো উনি একটা হাসি দিল যে তোকে কে বাঁচাবে, তোর তো খুব সাহস। এমন দিয়ে ওনার কাছে উনি আমার দিকে ফিরে তাকালো, দেখলাম ওনার চোখ দুটো মনে হয় খুলে পড়ছে এবং আপনার মুখ দিয়ে সমানে রক্ত ঝরছে বুক দিয়ে এরকম। আমি দেখে তো পুরা মানে পড়ে যাবো, আমার শরীরে শক্তি নাই। তারপর আমি বাঁচার জন্য মানুষ আর কি যা করে প্রাণপণে চেষ্টা করতেছি। তো দৌড়ে দেখতে পেলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। যেতে যেখানে 1 মিনিট লাগার কথা সেখানে যেতে আমার 5 মিনিট লাগলো, মানে শক্তি নেই একেবারে শরীরে। তো আমি ওনার কাছে গেলাম, ওনাকে যে বললাম আমি তো খুব একটা বিপদে পড়ছি, আপনার আমাকে বাঁচান প্লিজ। তো উনিও সেম একইভাবে এক বিবর্ষ একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো, তোকে কে বাঁচাবে, তোকে আজকে কে বাঁচাবে। এবং আমি যে দৌড়ে বাসাতে চলে যাব ওই রকম শক্তিটা আমার ছিল না। এইরকম আমার কাছে মনে হলো যে আমার চারিদিকে ঘিরে ধরতেছে। আমি খুব ভয় পেতেছিলাম, যখন আমি তখন দোয়াটাও কিছু পড়তে পারতেছিলাম না, মানে এতটাই ভয় পাইছি। সম্ভবত আমি ওইখানে 2-2.5 ঘন্টা এরকম দৌড়দৌড়ি করছি। 2-2.5 ঘন্টা দৌড়দৌড়ি করলে কি থাকে ওনার শরীরে, সেগুলো আমি সম্ভবত ভাবছি আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তো এমন সময় আমার এটা তো এই এলাকার মধ্যেই যে করছিলেন, এই সময় তো কোনো মানুষ মানে স্বাভাবিক মানুষ কোনো চোখে পড়েনি? না না না, কোনো চোখে। আমার এলাকাটাতে মানুষ খুব কম যায়, কোনো দোকানপাট নেই, বাড়িঘর নেই, কেন মানুষ চলাচল করবে, রাস্তাও নেই। আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম যে আমার ওই বৃদ্ধ দাদাটা আসতেছে। তো দাদা আমাকে দেখে অনেক বকাঝকা করলো, আমি অনেক কান্নাকাটি করতেছি। উনি আমাকে একটা কথা বললো যে তোর খুব সাহস না, এইসব নিয়ে বিভিন্ন কথা বলো, তোর ভয় নাই। আজকে কি হতো যদি আমি না আসতাম। দেন ওনার সাথে আমি বাসার দিকে চলে আসলাম। যখন আপনার পরিচিত? হ্যাঁ, উনি আমার পরিচিত, আমার দাদা হয় আর কি, পার্শ্ববর্তী বাড়ির। তো ওনার সাথে যখন আমি আমার বাসার কাছে চলে আসলাম তখন আমি অনেকটা সাহস পেলাম। তো আমি ওনাকে পিছনে ফেলে দৌড়ে চলে গেছি। দেখি আমার বাড়িতে অনেক মানুষ আমাকে খোঁজাখুঁজি করতেছে, আমি বাসায় নেই। তো আমি দেখলাম যে আমার ওই দাদাটা সবার সাথে, উনি অসুস্থ, তারপর যখন শুনছে যে আমাকে খুঁজে পাচ্ছে না, তো উনি আমার বাড়ির সবার সাথে আমার রুমে বসে আছে। তো আমি ওনাকে দেখে একদম সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে। আমি বুঝলাম না, যেই দাদা আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে সেই দাদা কি দেখছেন যে ঘরে বসে আছে? জি জি, ওই দাদাই ঘরে বসে আছে। যখন সেন্সলেস হয়ে যাই তখন আমাকে বললো যে আমি নাকি রাত 1টা বাজে তখন বাইরে। এতক্ষণ আপনি ওখানেই ছিলেন? এতক্ষণ ছিলাম, কিন্তু সময়টা কোথায় দিয়ে পার হয়ে গেছে আমি বলতে পারিনি। তো যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি সবকিছু বললাম। তো দাদা বললো আমি তো আজকে 2-3 দিন ধরে অসুস্থ, বাসা থেকে বের হইতে পারি না, তোমাদের বাসায় আসলাম অনেক কষ্ট করে, আমি তোমাকে কি করে ইয়ে করলাম। আর সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আপনার যে সুরজ ফ্রেন্ডের কথা বলছিলাম, ও 2 দিন আগে ওর দাদু খুব অসুস্থ ছিল, ওইখানে চলে গেছে ওর দাদুকে নারায়ণগঞ্জ দেখতে। আচ্ছা, তার মানে সে এলাকাতেই নেই? সে এলাকাতেই নেই, কিন্তু আমার এইটা মনে ছিল না যে ও নারায়ণগঞ্জে চলে গেছে। ওর সাথে কিন্তু আমার সন্ধ্যার দিকে ফোনে কথা হয়েছে, কিন্তু আমার এটা মনে ছিল না, কারণ ও একদম আমার একজন কাছের একজন ফ্রেন্ড।
তো এত কিছু চিন্তা করিও নি। ডেফিনেটলি খুব কাছের মানুষ যখন ডাক দিবে বাসা থেকে, তো কোনো কিছু চিন্তা না করে আসলে হুট করে বের হয়ে আসাটাই অনেক স্বাভাবিক। আর তারপর আমি প্রায় 2 মাস ওনাদের দুজনকে দেখলে খুব ভয় পেতাম, ওই বন্ধুকে আর ওই হচ্ছে বন্ধু আর সেই আমার দাদাকে। হ্যাঁ, তবে আপনার দাদার বেশে ভালো একটা কিছু এসে অবশ্যই আপনাকে বাঁচিয়ে দিয়েছে সেখান থেকে। আমি এখানে একটা জিনিস বলি যে আমার দাদার যে বাবা, উনি ছিলেন একজন বড় আলেম ছিলেন। তো উনি মরারও প্রায় 2-3 বছর আগে থেকেই বলতে পারছিল যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আমি মারা যাবো, তোরা কেউ কোথায় যাস না, এবং এইটা প্রায় অনেকবার বলছে। তো উনি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে আপনার দুপুর 12:01 উনি মারা যায়, একদম এক্স্যাক্টলি 1 তারিখে মারা গেছে। এবং আমার আব্বু ওনার যে মাজারটা হয়েছে আমরা করছি, মাজারের সামনে একদিন আব্বু গ্রাম্য মেলা থেকে আসতেছে অনেক রাত্র। তো আসার সময় দেখতে পাই যে ওনার ওই মাজারের সামনে বড় একজন দাড়িওয়ালা একজন লোক বসে বসে তসবিহ গুনতেছে। তো আব্বু এটা দেখে খুব ভয় পায়। ভয় পেয়ে আমার যেই দাদার কথা বললাম ওই দাদার বাসাতে দৌড়ায় যায়। তো দৌড়ায় যায় দাদার নিয়ে বাসা থেকে বের করে, কিন্তু আসলে কিছু দেখতে পাইনি। যাই হোক, হয়তোবা এই শুভ শক্তিটাই আপনাদেরকে কোনো না কোনো ভাবে প্রোটেক্ট করে রাখছে আর কি বিভিন্ন অশুভ জিনিসের কাছ থেকে। আরো কিছু ঘটনা মনে হয় আছে আপনার কাছে, সেই ঘটনাগুলোর দিকেও চাই যে কি ঘটেছিল ওই ঘটনাগুলো। আচ্ছা, আমার একটা ঘটনা ছিল পানির কুয়াকে নিয়ে। আচ্ছা আচ্ছা, এই কুয়াটা কোথায় ছিল? এই কুয়াটা টাঙ্গাইলের একটা এলাকাতে। তো ঘটনাটা ছিল এইরকম, এলাকাতে খাওয়ার পানির মতো আর কোনো ইয়া ছিল না, ওই কুয়া থেকেই সবাই নিত আর কি পানি। মানে এখন যেই ঘটনাটা বলছেন আপনি সেটা হচ্ছে বেশ আগের ঘটনা? হ্যাঁ, প্রায় আপনার 80-85-এর দিকে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা শুনেছেন আপনি? হ্যাঁ, আমার দাদার কাছ থেকে শুনেছি। ওকে ফাইন, তারপর? ওইখানে আমার দাদার এক বন্ধুর বাসা ছিল, উনি এখানে বেড়াতে গেছিল। উনি এই ঘটনা ওইখান থেকে শুনে বা দেখে তারপরে এসে আমাকে এটা বলছে। ওকে, তো ওইখানে একটা এরকম কুয়া ছিল। তো গোয়া থাকার পর এলাকার সবাই ওইটা থেকে পানি টানি নিত। তো গোয়াটা হঠাৎ করে কেমন যেন ডেঞ্জারাস হয়ে যায়। এমন মানুষ ডেঞ্জারাস বলতে সন্ধ্যার সময় মানুষ কুয়ার পাশেই রাস্তা ছিল মানুষ যাওয়ার মতো। তো যাচ্ছে, দেখতে পাচ্ছি সন্ধ্যার সময় কে যেন একজন কুয়ার ভিতরে, আগে তো রশি দিয়ে তো পানিটা তুলতে হয়, কিন্তু উনি হাত দিয়েই ভিতর থেকে পানি তুলতেছে। মানে কুয়ার উপরে দাঁড়িয়ে হাত দিয়ে নিচ থেকে পানি তুলতেছে। আচ্ছা, তো এইরকম এটা অনেকেই দেখছে, কিন্তু মানুষের কোনো ইয়ে ছিল না, ওইটা থেকে পানি খেতে হবে, অপশন ছিল না। আবার অনেকেই দেখতো যে রাত্রের সময় ওখান থেকে কেউ পানি তুলে গোসল করতেছে, এরকম অনেকে দেখছে। কিন্তু কেউ কি কাছে যে জানার চেষ্টা করেনি? হ্যাঁ, যে যখন সন্ধ্যার সময় গ্রামের যা মহিলারা পানি আনতে যায়, তখন যারা পানি আনতে গেছে দেখা যায় কাছে যাওয়ার আগে বা মানুষের চোখের পলক পড়তে পড়তে দেখা যায় যে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যেত। তো এটা নিয়ে ওই একটা ঘটনা বলতেছি যে ওই কুয়ার পাশে যেই বাড়ি ছিল ওখানে একজন অবিবাহিত একজন লোক ছিল। তো উনি প্রতি রাতেই আপনার শুনতে পেত এরকম ওই কুয়ার পাশে কেন যেন কান্না করতেছে, বা অনেক সময় গোংরানো যেই শব্দগুলো মানুষ মরার ওইরকম গোংরানো শব্দ। আবার অনেক সময় দেখতে পেত যে ওখানে শুনতে পেত যে নৃত্য, কেউ নৃত্য করতেছে এরকম। তো একদিন ওই লোকটার রাত্রে ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো আর এটা তো জানেন যে গ্রামের বাড়িতে ওয়াশরুম গুলো অনেক দূরে থাকে। তো উনি রাত্রে ওয়াশরুমে যায়। তো যখন উনি ওয়াশরুমে ছিল, তো গ্রামের ওয়াশরুম গুলোতে ছিল তালপাতা এগুলো দিয়ে বেড়াটা দেওয়া থাকে কোন রকম আর কি। তো উনি ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে যে কুয়ার পার একজন বৃদ্ধ মহিলার মতো যে কে যেন একটা বসে আছে, এবং চেহারাটা তো খুব বিশ্রী। উনি যখন ওই দিকে তাকাইছে, দেখে সাথে সাথে মানে ওনার দিকে তাকে একটা হাসি দিছে। হাসিটা খুবই 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 বিশ্রী একটা হাসি ছিল। উনি দেখে মানে খুব ভয় পাইছে, ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে। তো যখন চোখ খুলছে উনি দেখতে পেল যে ওনার যে ওই ইয়াটা আছে, এই যে ওয়াশরুমের সামনে ওই মহিলাটা এসে হাসতেছে। মানে ভয়। তো উনি প্রতি রাতে শুনতে পেত কুয়ার পাশে কেন যেন কান্না করতেছে, বা অনেক সময় গোংরানো যেই শব্দগুলো মানুষ মরার ওইরকম গোংরানো শব্দ। আবার অনেক সময় শুনতে পেত যে কেউ নৃত্য করতেছে এরকম। তো একদিন ওই লোকটার রাত্রে ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। গ্রামের বাড়িতে ওয়াশরুম গুলো অনেক দূরে থাকে। তো গ্রামের ওয়াশরুম গুলোতে ছিল তালপাতা এগুলো দিয়ে বেড়াটা দেওয়া থাকে কোন রকম আর কি। তো উনি ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে যে কুয়ার পার একজন বৃদ্ধ মহিলার মতো যে কে যেন একটা বসে আছে, এবং চেহারাটা তো খুব বিশ্রী। উনি যখন ওই দিকে তাকাইছে, দেখে সাথে সাথে ওনার দিকে তাকে একটা হাসি দিছে। হাসিটা খুবই খুবই বিশ্রী একটা হাসি ছিল। উনি দেখে মানে খুব ভয় পাইছে, ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলছে ওয়াশরুমেই।
তো যখন চোখ খুলছে উনি দেখতে পেল যে ওনার ওয়াশরুমের সামনে ওই মহিলাটা এসে হাসতেছে। কুয়া থেকে কিন্তু ওয়াশরুমের দূরত্বটা অনেক মোটামুটি। আচ্ছা আচ্ছা। ওইখানেই দেখা যায় যে যখন উনি চোখ বন্ধ করে চোখ খুললো, চোখ খোলার পর উনি দেখতে পায় যে ওইখানে ওই মহিলাটা হাসতেছে। তারপর উনি এখান থেকে দৌড়ে চলে আসেন, চিৎকার দিয়ে চলে আসেন। ওই দিন উনার আর কিছু হয় নাই, ওই ভয়টা দেখার পর উনি চলে আসছে। তো আমার দাদার সাথে যে ঘটনাটা হয়েছে ওই কুয়ার পর, এই কুয়াতেই। হ্যাঁ, আচ্ছা। এই কুয়াতে উনি ওখানে বেড়াতে গেছিল ওনার ওই বন্ধুর বাসাতে। তো উনি রাত্রে হয়তো বা কোনো কারণে গ্রামে বের হয়েছে, গরম টরম ছিল। বের হওয়ার পর যে কি কুয়ার পর অনেক সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আসলে গ্রামের মানুষ একটা কৌতূহল বশতই, মানে ওনার এইরকম মেয়ে ছিল, মেয়েটা মানে ওনার খুব যেতে ইচ্ছে করতেছিল ওই মেয়েটার কাছে। তো উনি আসলে যায়। একটা সময় যখন অনেকটা কাছাকাছি চলে আসে তখন দেখতে পায় যে মেয়ের পায়ের যে এটা আছে না, উল্টা ঘুরানো। তো উনি দেখে এটা আসলে বুঝতে পারে যে এটা আসলে সাধারণ মানুষ না। যখন দাদা দৌড়ায় পিছন দিকে চলে আসতেছিল তখন উনি একটা হাসি দেয়, খুব সুন্দর নাকি একটা হাসি দেয়। উনি আর পিছন দিকে তাকায়নি, চলে আসলো। এর 2-3 দিন পর যে লোকটা ওয়াশরুমে ছিল ওনার ওই যে কুয়ার যে রশি থাকে না, ওই রশিতে ওনার লাশ ছিল কুয়ার ভিতরে। মানে 2 দিন পর ওই লোকটাকে কুয়ার ভেতরে ওই দড়িতে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, এটা আমার দাদা তখন চলে আসছে। পরে আবার ওইখানে মৃত্যুর খবর শুনে যায়। তো এই কুয়া নিয়ে যখন এলাকার সবাই মানে অনেক কৌতূহল ছিল, বিভিন্ন কিছু এরকম দেখছে, তো অনেক বোঝা টোজা আনতো, ছোটখাটো যারা ছিল ওনারা চলে যেত, কিছু করতে পারতো না। এখানে আমি আরেকটা কথা ফেলে আসছি, সেটা হলো যে মাঝে মধ্যে সকালবেলা উঠে দেখা যেত কি কুয়ার আশেপাশে অনেক আবর্জনা, এবং কুয়ার ভিতরে পানির মধ্যে অনেক আবর্জনা। যারা কুয়া আপনার খনন করে বা কুয়ার যে পরিষ্কার টরিষ্কার করে যে কাজগুলো করে, ওই লোকদের কাছে গেলে ওই লোকগুলো অগ্রিম বলে দিত যে এই কুয়াতে আমরা কাজ করব না। আচ্ছা, তার মানে এখানে এই বিষয়টা মোটামুটি অনেকের কাছেই পৌঁছে গেছে এবং অনেকে একটু অন্য চোখে দেখতো এটাকে। হ্যাঁ, অন্য চোখে দেখতো। এরকম যারাই যেত না আমরা এই করতে কাজ করবো, যত টাকাই দেন। এমনকি ওনাদের নাকি স্বপ্নেও দেখায় যে আজকে সকালে যদি কেউ যেত কুয়ার কাজের কথার জন্য, আপনি গতকালকে রাত্রে উনি এই স্বপ্ন দেখতো যে এই কুয়াতে যাস না বা কাজ টাজ করিস না, এরকম। তো কেউ আসতো না, কিন্তু মানুষের কোনো ছিল না, ওইটা থেকে পানি টানি নিত। তো যে লাশটার কথা বলতেছিলাম, 2-3 দিন পর ওই গলাতে রশি বাঁধা লাশ দেখতে পায়। তো আমার দাদা ওইখানে যায়। তো অনেক কষ্টে অনেক বড় একজন ওঝা বা কবিরাজ বলে যে উনাকে জোগাড় করে। তো আনার পর উনি ওই যে বসে যে জিন নামানো বা এরকম কিছু, উনি যেটা বললো যে ওইখানে যে পিশাচ বা শয়তান বলে, ওনার কাজই ছিল যে অবিবাহিত যারা আছে তাদেরকে ধ্বংস করে ফেলা। ওই এলাকাটা নাকি ওনার খুব পছন্দ হয়েছিল, ওই শয়তান বা যা নরপিশাচ যাই বলে। তো ওই যে আমার দাদার যে বন্ধুটা ছিল উনি ছিল অবিবাহিত। তো ওনার ঘটনা যে বললো যে উনি মারা গেল কিভাবে, তো উনি বললো যে ওই কুয়ার পাশে রাত্রে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। ওই যে আমার দাদার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে ওই রকম সুন্দরী একটা মেয়ে ছিল, এবং দেখে নাকি উনি ওনার কাছে চলে যায় এবং ওনার সাথে তখন ওনাকে ধরে মেরে টেরে ফেলে এরকম। আচ্ছা, এটা ছাড়া কি আর কোন ধরনের মৃত্যুর খবর কি কুয়াতে হয়েছে? আর কোন মৃত্যু জানা আছে আপনার? আমি আরেকটা শুনছিলাম যে ওই পাশেরই এক বাপের এক ঝি বলে গ্রাম্য ভাষায়, তো ওই রকম একটা মেয়ে মারা গেছিল কুয়ার পাশে আপনার এই যে গাছগুলো আছে না, গাছের গলায় রশি দিয়ে। আচ্ছা, এরকম একটা আমি শুনছিলাম। আর ওই এখানে মরাটার কোনো ইয়ে শুনি নাই। তখন যে কবিরাজটাকে বলা হয়েছিল গ্রামবাসী যে আপনারা এটা যে করেই হোক ওনাকে এখান থেকে তাড়ান, কবিরাজটা বলতেছিল যে এটা তো আমার পক্ষে যদিও সম্ভব, কিন্তু আমার না হয় আপনাদের এলাকার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। অনেক কষ্টে এটা তাড়ায়। 1 সপ্তাহ পর ওই ওজাটা ওই এলাকা থেকেই চলে যায়। কিন্তু যখন তাড়ানোর আগে যে ওই যে নরপিশাচটাকে যখন হাজির করা হয়, ও বলে যে আমি এখান থেকে যাব, ঠিক আছে যেতে হয়তো বা তোরা বাধ্য করছিস, কিন্তু তোর বা তোর এই এলাকাবাসীর আমি অনেক বড় একটা ক্ষতি করে যাব। ওই যে আমার দাদার বন্ধুটা যেভাবে মৃত্যু হয়, ওই কবিরাজের ঠিক একইভাবে ওই কুয়াতে মৃত্যু হয়, গলায় দড়ি। কবিরাজ নিজেও এভাবে মারা যায়? হ্যাঁ, নিজেও এভাবে মারা যায়, কিন্তু উনি অনেক বড় একজন কবিরাজ ছিলেন। কুয়াটা কি এখনো আছে? কুয়াটা না, কুয়াটা তারপরে যখন ওই যে মানুষ বললে যে 40 দিনের একটা ইয়া করা হয়, তো আমার দাদা ওই ইয়াতে গেছিল, ওই দোয়াতে। প্রায় মাসখানেক পরে একদিন গ্রামবাসী সবাই উঠে ঘুম থেকে উঠে দেখে যেমন ওইখানে যে কুয়া ছিল এর কোনো চিহ্নই নেই, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, যদি টাঙ্গাইলের মানুষ যদি শুনে থাকে আজকে ডট, এবং তারা যদি আমাদেরকে এই কুয়াটা আসলে এরকম জায়গাটা টাঙ্গাইলে আছে কিনা এবং কোথায় আছে একটু সন্ধান দিতে পারে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। কারণ আমার ওই জায়গাটা দেখার জন্য খুব বেশি মাত্রায়
মানে আগ্রহ তৈরি হয়েছে। সো আমরা চেষ্টা করব যদি সন্ধান পাই সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য। আর আমিও চেষ্টা করব যে করে হোক যে ওই জায়গাটার নাম আমি হয়তোবা আমি চেষ্টা করবো ভাইয়া। অফকোর্স আমরা সেটা অপেক্ষায় রইলাম। তো সজল ভাই, তো এই কি আপনার অভিজ্ঞতা নাকি আরো কোনো ধরনের কোনো ঘটনা আছে? আরেকটা ঘটনা আমার এক বন্ধু শিমুর কাছ থেকে শোনা, ওর দূর সম্পর্কে এক মামার সাথে এই ঘটনাটা ঘটে। শুনি তাহলে আমরা। সেটা হলো যে বরিশালে ঘটনাটা হয়। তো ওই এলাকা তো বৃষ্টি টিষ্টি, যে বন্যা হলে বৃষ্টির মধ্যে নাকি অনেক মাছ পাওয়া যায়। আচ্ছা। তো উনি রাত্রে একদিন যায় মাছ ধরতে, অনেক মাছ ধরে, উনি খুব মানে মাছ ধরতে খুব ভালোবাসতো। তো একাই চলে যায়, বৃষ্টির মধ্যে অন্য কেউ যেতে চায় না। তো যখন মাছ টাছ ধরতেছিল, তো উনি একটা জিনিস লক্ষ্য করলো যে খুব মাছ উঠতেছে। তো উনি চিন্তা করলো যে আজকে যতক্ষণ ধরা যায় শুধু ধরবে আমি সকাল হওয়ার আগ পর্যন্ত। তো উনি বড় পাতিলে মাছ টাছ রাখতেছে। তো এমন সময় আপনার যে শব্দ পাচ্ছে যে ওইখান থেকে কে যেন মাছ খাচ্ছে। তো এখানে একজন বড় লোকের মতো, যেহেতু উনি দেখে আসলে বুঝে ফেলছে যে এটা আসলে কোনো মানুষের কাজ না। তো ওনার হাতে একটা লাঠি ছিল, উনি ছিল খুব সাহসী মানুষ আগের দিনের। তো উনি যা করছেন কি সাথে সাথে এটার অনেক জোরতে একটা বাড়ি দিছে। আচ্ছা। তো ওইটা তো মনে করেন ওনার দিকে অনেক বড় বড় চোখ করে তাকাইছে এবং তো ওনাকে বলতেছে তোর এত বড় সাহস, আমাকে বাড়ি দিছস, আমাকে মারছস। তো ওনার মতো এরকম নাকি আরো 2-3 জন ওইখানে চলে আসে, ওই বুড়ো লোকটার মতো। চেহারা আসলে মানুষের মতো ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বুড়ো। যে লোকটা মাছ ধরতেছিল উনি ওই 2 জনের সাথে আর পারে নাই। তো মারতে মারতে একটা সময় যে পাশেই ছিল কাদা, বৃষ্টি হচ্ছিল যেহেতু, ওনার একদম বুক পর্যন্ত গেড়ে ফেলছিল। তো এমন সময় ওনার বাসা থেকে লোকজন আসতেছিল হারিকেন নিয়ে। তো এটা দেখে পিশাচগুলো বাকি ওরা চলে যাবে, ওই লোকটা বেঁচে যায়। কিন্তু যখনই আপনার ওই লোকটাকে ওখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, নেওয়ার পর ওই লোকটা আপনার অনেকদিন অনেক মানে টাগলামি করছে, কিন্তু সুস্থ ছিল না, অনেক জ্বর টরে ভুগছে। উনি বলতো যে ওই যে আমাকে আসতেছে, নিতে আসতেছে, আমাকে আর বাঁচতে দিবে না, আমি খুব ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। ওই দিনের ঘটনার পর থেকেই এইগুলো শুরু হয়ে যায়। ও মানে উলট পালট কথা বলতেছে, আপনার বাড়ির মানুষকে সবাইকে বলতেছে তোকে শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো, তোর বংশ রাখবো না, এরকম আর কি বলতেছিল ওই লোকটা। তো আমরা এলাকার যে মানুষ টানুষ ছিল, ওনার যে পরিচিত, উনি কাউকে চিনতে পারেনি। তো এরকম চলতে থাকে। তো একটা সময় উনি কিছুটা সুস্থ হয়। তো এখন উনি যার যার মতো আলাদা থাকতেছে। তো 2-4 দিন পর দেখা গেল কি উনি ওনার রুমে মৃত অবস্থায় ছিল, এবং উনি মৃত্যুটা খুব মানে ভয়াবহ ছিল। ওনার যে মানে মরার পর ভিতর কলিজা এটা একদম বের করা ছিল। আমাদের মুখ থেকে বিভিন্ন জায়গা থেকে মাংস টাংস নিয়ে যায়, ঠোঁটের দিক থেকে মাংস। ওনাকে এই অবস্থায় কোথায় পাওয়া গেছে? ঘরের মধ্যে? ওনার রুমে। আর কোনো মানুষ ছিল না তখন? না, উনি অবিবাহিত ছিলেন। আর ওনার ওই যে ইয়াটাতে বাড়ি দিছিল, ওই রকম ওনার পিঠেও এরকম একটা বাড়ির দাগ ছিল। আচ্ছা, উনি মাছ ধরার সময় যাকে বাড়ি দিয়েছিল ওরকম একটা দাগ, ওই রকম একটা দাগ ওনার পিঠেও ছিল। আর ওনার মৃত্যুটা খুব করুণ হয়, মানুষ লাশটা দেখে খুব ভয় পেয়েছিল। মানে কি বলবো, এই মৃত্যুর যে বিভৎস ঘটনাটা শুনলাম, মানে ওটা চিন্তা করলেই মানে খুব ভয় পেয়ে যাওয়ার কথা। ডেফিনেটলি যে কোনো মানুষ দেখলে এটা ভয় পাবে। আর আরেকটা ঘটনা, আমার এক ফ্রেন্ড শান্ত, ও তখন আপনাদের ডরের সম্ভবত 4 পর্ব চলে। আচ্ছা আচ্ছা। তো ওর হেডফোনটা অন্য এক ওর ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে। তো খুব 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো রাত্রে যখন 11টা বাজছে, তখন ওর মনে হয়েছে যে আজকে তো বৃহস্পতিবার, ডর শুনতে হবে। ওদের এলাকাটার আপনার চারপাশে জঙ্গল, পাশে পুষ্কুনি আছে। তো রাত্রে ও দৌড়ে গেছে ওর ফ্রেন্ডের কাছ থেকে হেডফোন আনার জন্য। যখন হেডফোন আনতে যায়, তখন ওর কাছে মনে হলো কি কিসের সাথে যেন একটা বাড়ি খেলো। তো বাড়ি খাওয়ার পর ও পড়ে যাওয়ার পর যখন চোখ তুলে তাকায় দেখে একজন বড় পাগড়িওয়ালা লোক। তো ও দেখে সাথে সাথে সালাম দেয়। শুধু ওই লোকটা তখন বলে, শুধু আজকে সালামটার কারণে তুই বেঁচে গেলি। এরপর ওর 2-3 দিন জ্বর ছিল, কিন্তু তেমন কোনো আর কিছু হয়নি। মানে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে ডর শুনতে গিয়ে, হেডফোন আনতে গিয়ে তার এই অবস্থা হয়েছিল। তো একটা জিনিস দেখা যায়, এখন না বললে নাই হচ্ছে, যদিও আমরা ডরে সবসময় ভয়ের কথাই বলি, তো ডর শুনতে গিয়ে কেউ এই ধরনের ঘটনায় পড়ে যান, আমরা সেটা চাই না। আর যদি এই ধরনের ঘটনা ঘটেই যায়, এবং আপনি যদি সজল ভাইয়ের মতো আমাদেরকে কখনো আমন্ত্রণ জানাতে চান, কিংবা আপনি যদি বাকি অতিথিদের মতো আমাদের জার্নিতে যোগ দিতে চান, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। এই ফাঁকে একটু ফোন নাম্বারটা আমরা বলে দিই, সেটা হচ্ছে 09613892892। ওকে সজল ভাই, তো মোটামুটি এই ছিল আপনার ঘটনাগুলো। জি। তবে একটা ঘটনা তো বাদ রয়েই গেছে, সেটা হচ্ছে এই যে আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন। তো এখানের যে বাঁশঝাড়ের ঘটনাটা, একটা ঘটনা যে
এইটা যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এটাতে কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং অর্ধেক অবস্থায় রয়ে গেছে। এটা কেন? এটা আমি আপনাকে বলি, এই জায়গাটা একটা হন্টেড প্লেস ছিল। এখন হয়তো বা এলাকাতে মানুষ টানুষ বাড়ার কারণে ওইরকম নেই জমিটা বিক্রি করা হয়েছে। এর আগে আপনার এখানে এই যে ভার্জার, এখানে আপনার মানুষ মারা অবস্থায় ছিল। কে কোন জায়গার মানুষ কোন পাওয়া যায় না, পুলিশ লাশটা নিয়ে যায়, কিন্তু আপনার লাশটা যে মারা যায়, লাশটার শরীরে কোনো দাগ টাগ ছিল না। এটা আমি ছোটবেলায় দেখছি, আমার নিজের চোখে দেখা। আর রিসেন্টলি জমিটা বিক্রি করা হয়ে গেছে। মাটি উঁচা নিচা ছিল অনেক, তো মাটি কেটে অনেক জায়গা সমান টমান করে ফেলছে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এদিকে বড়টা সমান, শুধু এই জায়গাটা আছে, সব জায়গা সমান করছে। কিন্তু এইখানে যারা কাজ করতেছিল এই জায়গাটা কেটে, ভার্জারটাও কেটে ফেলছে, কিন্তু এই জায়গাটা মাটি কেটে সমান করতে চাইছিল। কিন্তু 2-3 জন আমরা নিজে দেখছি যে আপনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং পরবর্তীতে কাটার সময় হ্যাঁ কাটার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং পরে ওনাদের স্বপ্ন দেখাইছে যে এটা তোরা কাটিস না, কাটলে তোদের খুব প্রবলেম হবে। দেন ওইটা এখনো কাটতে পারি নাই, এখনো ওইভাবেই আছে, আপনারা তো দেখতে পারেন। আর কেউ আর কাটার সাহসও করেনি? হ্যাঁ, আর সাহসও কেউ করেনি। অদ্ভুত। মানে এইটার জন্যই আজকে ডট টিম ছুটে এসেছে সজল ভাইয়ের আমন্ত্রণে এখানে, যেহেতু সজল ভাই একটু আগে তার কথায় বলেছে যে জায়গাটা কেউ কিনে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনে হয়তোবা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা কিছু করার এখানে প্ল্যান রয়েছে। সো আমরা সেই জন্যই এটার কথা বলতে পারছি না, এতে যারা এটার ওনার তাদের প্রবলেম হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটার নাম বলছি না। কিন্তু যদি কেউ বুঝে থাকেন তাহলে এটা এসে দেখে যেতে পারেন যে সজল ভাই যে জায়গাটার সন্ধান দিয়েছে। তো অনেক ধন্যবাদ সজল ভাই, আপনি আমাদেরকে এমন দারুণ একটা জায়গার সন্ধান দিয়েছেন এবং চমৎকার কিছু ঘটনা শুনিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকেও। ওকে দেন, ডর মানে ভয়, আর ভয় মানে হচ্ছে ভয়ের ঘটনা, আর ঘটনাগুলো যাদের সাথে ঘটে তাদেরকে আবার ভীতু বলা যায় না, তাই না? রাইট, আসলে ভীতু বলাটা ঠিক হবে না, কারণ এই ঘটনাগুলো ফেস করতে হলে ভীতু হলে হয় না, যারা সাহসী তারাই ফেস করতে পারে। আর কারণ আমরা অনেককে পেয়েছি যারা এই ঘটনাগুলোর পেছনেই ঘুরে বেড়ায়, এগুলা মানে ঘটার জন্য চায় যে ঘটুক আমার সঙ্গে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যে আছেন, এবং উনি কি আদৌ কি চেয়েছিলেন কি চাননি, না চাইতেই ঘটে গেছে কিনা সেটা একটু আমরা জানি ওনার কাছ থেকে। শুরুতে একটু পরিচয়টা জানি আপনার কাছে। আমার নাম হচ্ছে এম.এ. কাউসার। আচ্ছা, আমি বিজনেস করি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি, প্লিজ। হ্যাঁ, ঘটনাতে যাবেন তার আগে একটা কথা বলে নিই। আপনার কাছ থেকে, ডট টিমের কাছ থেকে যা শুনেছি, আপনার কাছ থেকে যা শুনেছি, সেখানে একটা জিনিস বুঝলাম যে আপনি নিজেই বলছিলেন যে আপনার ঘটনাগুলো যতটা না ভৌতিক তার চেয়ে বেশি ইন্টারেস্টিং। জি, রাইট। অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং বলতে আসলে আমরা কি বুঝি, মানে আমাদের কাছে ভৌতিক বা অলৌকিক কোন ঘটনাগুলো লাগে, যে ঘটনাগুলো ব্যাখ্যার বাইরে, আর ব্যাখ্যার পরের অবস্থানটা ভৌতিক মানে আসলেই ভৌতিক, অলৌকিক মানে আসলেই অলৌকিক। সো ইট ডাজন্ট ম্যাটার হাউ ইন্টারেস্টিং ইট ইজ, আমার মনে হয় ভয়ের এলিমেন্টস আমরা খুঁজে পাবো, তাই না? রাইট, আমি ওনার একটু শুনেছি, আমি ডট টিমের কাছ থেকে। আমার মনে হলো যে ইন্টারেস্টিং বলতে উনি যেটা বুঝিয়েছেন, আমরা সাধারণত ডরে যে ঘটনাগুলো শুনি এটার রেজাল্টটা পাই, ওনার ক্ষেত্রে হয়তোবা একটু ভিন্ন রকম কিছু একটা আছে। তো যাই হোক, আমরা শুরু করি এবার শুরু থেকে। ওকে, আচ্ছা, আমি ক্লাস 4 পড়ি তখন। আমাদের বাড়ির পাশে এই ফসলি জমি বলে, এই ফসলি জমির এক কর্নারে একটা গাছ ছিল, ক্যাফেলিয়া গাছ বলে আমাদের স্থানীয় ভাষায়। আচ্ছা, এই গাছটা হলো গাছের ডাল রোপণ করলেই গাছ হয়, এরকম ধরনের টাইপের গাছ আর কি। এই গাছটা মাটি থেকে 6-6.5 ফিট গজ উপরে 3 দিকে 3টা ঢাল গেছে। আচ্ছা, তো আমি কি করছি, ওই 3 দিকে যে 3টা ঢাল গেছে এটার উপরে একটা কাঠ বসাইছি। আচ্ছা, তা আমি ওখানে যাই বসতাম, গান টান শুনতাম, গান গাইতাম। স্কুল থেকে এসে ওটার উপরে আমি বসতাম সব সময়। মানে ওটা আপনার একটা নিজস্ব জগতের মতো ছিল? নিজস্ব জগতের মতো ছিল। আর ছোটবেলায় থেকে খুব গান পছন্দ করতাম। তখন ওই যে ওয়াকম্যান ক্যাসেট, মাটিতে ব্যাটারি থাকতো, উপরে আমি গান শুনতাম আর কি। আচ্ছা, তো আমরা ঘটনার দিনে যদি যাই, হ্যাঁ, ঘটনার দিকে ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে 3টার দিকে আনুমানিক। আচ্ছা, দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। প্রচন্ড গরম, তো আমি স্কুল থেকে এসে আর না খেয়েই সরাসরি ওখানে চলে যাই। আচ্ছা, আমি ওখানে উঠি, বসে বাতাস খাচ্ছি আর গান গাইতেছি। এমন সময় হঠাৎ করে দেখলাম দক্ষিণ দিক থেকে একটা মেয়ে আসছে, আমার পরিচিত। আচ্ছা, পরিচিত কিভাবে? পরিচিত মানে স্কুলে পড়ে। আচ্ছা, কিন্তু ও আসছে যে ওর আসার এক্সপ্রেশন, মানে প্রথম হেঁটে আসছিল, পরে আস্তে আস্তে দেখি মানে একদম বড়, অনেক আমার গাছ যে সমান এই সমান হয়ে গেছে, এবং তার চুলগুলো মাটির সাথে লেগে আসছে। এবং সে কি তখন আপনার দিকে আসছে? হ্যাঁ, আমার দিকে আসছে, মানে তাকাই আসছে আমার কাছ থেকে 10 ফিট একটু ডিস্টেন্স। ডর মানে
আমার কাছ থেকে 10 ফিট একটু ডিস্টেন্স। তখন আশেপাশে কোনো লোক ছিল না? আশেপাশে কোনো লোক ছিল না। আমি প্রচন্ড ভাবে তখন ভয় পেয়ে যাই। আমি বুঝতে পারছি যে এটা কোনো অস্বাভাবিক ই। তখনকার পরিস্থিতি যদি মনে করি এখনো আমার গাটা শিউরে উঠে। শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত আমি ওখানে স্টিল ছিলাম অনেকক্ষণ যাবত। কতক্ষণ যাবত আমি বলতে পারতেছি না। পরবর্তীতে আমি নামতে পারতেছি না, আমার হাত পা কাঁপতেছে বা কোনো কথাও বলতে পারতেছি, চিৎকার করতে পারতেছি না। যে মেয়েটি কত দূর পর্যন্ত এসেছিল? আমার কাছ থেকে 10 ফিট ডিস্টেন্স হবে। আমার দিকে তাকায় আছে, এক চোটে তাকায় আছে। এখন আমি ওর দিক থেকে নজরও সরাইতে পারতেছি না, কাউকে কিছু বলতে পারতেছি না, সেন্সে আমার কোনো কিছু কাজ করতেছে না। পরবর্তীতে আমি ওই গাছ থেকে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর নিচে একটা গাছের কাটা ছিল আর কি, ওটার ভিতরে আমার পা ঢুকে যায়। যে দাগটা আপনি দেখালেন আপনার হাঁটুতে, যে দাগটা এখনো আছে আমার। আর ওই মেয়েটা তখন পরবর্তীতে আমাকে যখন ধরে নিয়ে যায় আমার লোকজন, পরবর্তীতে দেখি আমাকে সেন্সলেস অবস্থায়। পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন আমি আর কাউকে কিছু বলিনি এই জন্য, কারণ মানে এটা অবিশ্বাস্য কথা। মানে আচ্ছা, এই মেয়েটাকে আপনি বলেছিলেন আপনার পরিচিত, সে আপনাদের স্কুলেই পড়তো, আপনার নিচের ক্লাসে? হ্যাঁ, নিচের। আচ্ছা, তো উনি ওনার সাথে আপনার এমনিতে এই ঘটনার পরে তারপরে আর দেখা হয়নি স্কুলে? এই ঘটনার পরে স্কুলে দেখা হয়েছে। স্কুলের মধ্যে আর একটা ঘটনা করছে। কিরকম? গোস্ত চুরির একটা খেলা আছে, মানে গ্রাম্য ভাষায় আমাদেরকে। তো আমরা খেলতেছি, তো তখন ওইটা নিয়ে যখন আমি দৌড় দিছি, দৌড় দিয়ে আমার যে জায়গা, ওই জায়গায় আমি আসবো। আসার সময় সে আমাকে মানে ওদিক থেকে এসে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিয়ে আমি চিত হয়ে পড়ে যাই। এখন আমার যে ফ্রেন্ডরা আছে তারাও দেখি অবাক যে আমি এভাবে পড়বো কেন, এটা তো পড়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো আমি পড়লে যদি স্লিপ করে পড়ি তাহলে কায়ত হয়ে পড়বো বা এদিকে ঢলে পড়বো, ওদিকে ঢলে পড়বো, কিন্তু আমি সরাসরি পেছনে পড়ে গেছি। বুঝতে পারছি সুমন ঘটনাটা? আমি আসলে একটু ক্লিয়ার না, মানে উনি দৌড়াচ্ছিলেন সামনের দিকে, এবং সামনের দিকে যখন আমরা দৌড়াই তখন কিন্তু আমরা হোঁচট খেয়ে সামনের দিকেই পড়ে যেতে পারি, বা দুই সাইডে কোনো এক সাইডে হঠাৎ করে যদি পা বেঁকে যায় বা একটু মোচড় আসে তখন আমরা দুই সাইডে বেঁকে যেতে পারি। কিন্তু ওনার ব্যাপারটা যেটা হচ্ছে, দৌড়াচ্ছে মানে যেদিকে উনি ফোর্স দিয়ে দৌড়াচ্ছে ঠিক তার অপোজিটে উনি পড়ে যান, উনি চিত হয়ে পড়ে। হ্যাঁ, মানে সামনে থেকে দাঁড়িয়ে যদি কেউ ছিল যে আপনি কোনো কিছুতে স্লিপ খাওয়ার মতো পাড়া দিয়ে? না না না, একদম শুকনা জায়গা এবং ওখানে স্লিপ করার মতো কোনো ইয়ে নাই। আপনার বন্ধুরাও সেটা খেয়াল করে? আমার বন্ধুরাও খেয়াল করছে। তারা যখন আমাকে প্রশ্ন করলো আমি তাদেরকে কিছু বলিনি, কারণ এটা তো মানে এটা বললে কেউ বিশ্বাস করবে। তারা তো ইনস্ট্যান্ট ছিল জায়গা। তারা কেউ দেখেনি ওখানে মেয়েটাকে? না, মেয়েটাকে কেউ দেখেনি। তারা জাস্ট দেখেছে আপনি পড়ে গেছেন। হ্যাঁ, পরবর্তীতে আমিও মেয়েটাকে দেখছি। ক্লাসে যখন গেছি আমি মেয়েটাকে দেখছি ক্লাস করতেছি। আচ্ছা, যেই মেয়েটা আপনাকে ধাক্কা দিয়েছিল পড়ে গেল, ওই মেয়েটাকে দেখছি আমি, যে মেয়েটাকে আপনি ওই গাছের সামনে দেখেছিলেন, তাই না? সেই মেয়েটাই আপনার স্কুলে আপনার এক ক্লাস নিচে পড়ছে। তো যেই মেয়েটা ধাক্কা দিয়েছিল তার সাথে আর আপনার ক্লাসের যে পরিচিত মেয়েটা, তাদের মধ্যে কোনো মিল বা অমিল খুঁজে পেয়েছেন কি? আশ্চর্য ঘটনা হলো সত্য, তার সাথে ওই মেয়েটার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয়নি। আচ্ছা, কিছুই হয়নি। কিন্তু সে আমার সাথে কথা বলতো না, আমি তার সাথে কথা বলতাম না। এবং তার সাথে যে মেয়েগুলা চলতো তাদেরকে সে নিষেধ করছে যে আমার সাথে যেন কথা না বলে। এবং আমার সাথে যে মেয়েটা কথা বলতো সে ওই মেয়েদের তার ইয়ে থেকে সে দূরে রাখতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মেয়েটার কিছু না কিছু হলেও ইনভলভমেন্ট ছিল। রাইট, কোনো না কোনো ভাবে মানে আপনার উপর তার কিছু না কিছু একটা বিষয় ছিল, এবং খুব সম্ভবত সেই জন্যই এই মেয়েটার বেশ ধরেই কোনো কিছু। আমার ধারণা হচ্ছে যেই গাছটার কথা উনি বললো না, যে ওখানে হয়তোবা চাচ্ছিল না যে উনি ওখানে বসুক, ওই জায়গাটা ওনার নিজের জগৎ যেটাকে বানিয়েছিল, হয়তোবা এই জগৎটাতে আরো কারো দখল রয়েছে। দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। পরবর্তীতে আমার ভাই ওই গাছটা কেটে ফেলছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টোরি যেটা আমরা শুনলাম এই মাত্র। তো আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আপনার আছে? আর একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার ভাইয়ের বাসা মিটফোর্ডে। ওকে, তো মিটফোর্ডে আমার ভাইয়ের একজন হুজুর আছে। তখন আমি হুজুরকে চিনতাম না। আমি ভাইয়ের বাসায় গেলাম, ভাই বলল যে হুজুর আসছে, দোয়া টোয়া হবে বাসার মধ্যে। তো ভাইয়ের অনেক বন্ধুরা আছে, ওরাও আসছে, আর ভাই আছে, আমি আছি, এরকম করে আমরা 10-12 জন হবে। আচ্ছা, নামাজ পড়ে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তখন ডিম লাইট জ্বালানো ছিল। আমরা দোয়া শেষে একটা বাতাসের শব্দ পেলাম। বাতাসের শব্দ পেলেন কি? মানে ঘরের আসবাবপত্র কোন ধরনের কোন পরিবর্তন লক্ষ্য করেন? জাস্ট শুধু শব্দটাই? জাস্ট এই তুফান হলে বাতাস হলে যেরকম আমরা একটা শব্দটা, ওইরকম একটা এনভায়রনমেন্ট ফিল করছি, বাট আমাদের গায়ে লাগে নাই, বা আমার গায়ে লাগে নাই আর কি। কিন্তু আমি ফিল করছি যে বিল্ডিং মানে ঝড় বৃষ্টি হলে যেরকম একটা খানিকের জন্য মানে 4-5 সেকেন্ডের জন্য ওইরকম একটা এনভায়রনমেন্ট ফলো করছি। ওকে, তারপর পরবর্তীতে যখন মুনাজাত শেষ পরে হুজুর বললো লাইট জ্বালান। লাইট জ্বালায় দেখি আমাদের সামনে অনেকগুলা খেজুর।
আচ্ছা, তারপরে আমরা ওই খেজুরগুলা খেয়েছি আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন আপনারা যখন দোয়া শেষ করলেন বা শুরু করলেন তখন থেকে খেজুর আসা পর্যন্ত সেই রুমে কেউ ঢোকেনি? সে রুমে কেউ ঢুকেনি, এবং এই খেজুর মানে আমার লাইফে তো অনেক খেজুর খেয়েছি, কেন এরকম একদম গাছ থেকে, গাছের ডাল সহ। গাছের সবচেয়ে ডাল সহ? আশ্চর্য বিষয় হলো যে গাছের ডাল সহ খেজুরগুলা, একদম গাছের ডাল আর সহ। ওই সময়তে তো আপনি যেটা বললেন যে ডিম লাইট জ্বালানো ছিল, জি, সো কেউ যদি আসা যাওয়া করতো এটা হয়তোবা সবার চোখে পড়ার এই বিষয় ছিল। অবশ্যই। জি, জি, জি। আমি এই জিনিসটা খুব অবাক হলাম, একেবারে গাছের ডাল সহ। খেজুরের গাছ তো মানে ওভাবে ডাল সহ আমি কোনোদিন পাইনি হাতে। Right, আমি আসলে এই জিনিসটা আমি শুনেছি, আমি একটা মুন্সিগঞ্জের একটা এলাকা আছে, ওখানকার একজন সাধক আছে, তো উনি নাকি যে কাজটা করে থাকে যে রাস্তা দিয়ে উনি চলার সময় অনেকটা মানে গড়িয়ে গড়িয়ে চলে, এবং সেটা দিয়ে কোনো এক পুকুরে নেমে যায়, গড়িয়ে গড়িয়ে পুকুরে নামে, সেখান থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস সে তুলে নিয়ে আসে, যেটা বাংলাদেশে অন্তত অ্যাভেলেবেল না, আর বিশেষ করে ওই গ্রামে তো নাই। তো আমি যদিও নিজে চোখে দেখিনি, তবে এই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত চোখে না দেখা যায় আসলে বিশ্বাস করা অনেক ডিফিকাল্ট। আমার যদি আপনাদের কাছে তো অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক পজেস্ট লোক আছে, অনেক আছে, আপনারা এইরকম একটা ঘটনা আমাকে বলেন যেটা করে আমি হুজুরের মাধ্যমে সরাসরি হুজুরকে নিয়ে আসবো, আপনারা সরাসরি এক্সপেরিমেন্ট করতে পারবেন। উনি চাচ্ছে যে আমরা সেই যেই হুজুরের পিছনে উনি নামাজ পড়ছিলেন বা দোয়া আমি মাহফিলটা চাচ্ছি হচ্ছিল, যে হুজুরকে, উনি চাচ্ছে সেই হুজুরকে দিয়েই আমাদের সামনে পজেসড কাউকে নিয়ে এসে তার ভেতর থেকে জিন বের করে দেখাবেন ডিরেক্ট। ওকে, এটা যদি আমরা সেরকম কাউকে পাই যারা ইন্টারেস্ট আছে, তারা চায় যে হেল্প করুক, সেক্ষেত্রে হয়তোবা আমরা জানি না সেটা কতটুকু পসিবল, আমরা পারবো কিনা। রাইট, আমরা চেষ্টা করবো, বাট এখানে মানে কিছু মানসিক ব্যাপার, কিছু বোঝার ব্যাপার, কিছু জিনিসকে প্রমোট করার ব্যাপার চলে আসছে। যখন নকল একটা জিনিস হয়, নকলটা যদি বেশি মাত্রায় হয়, সেটার মাঝখানে আসল একটা কিছু আসলেও সেটা নকল হয়ে যায়, নকলেরই রূপ ধারণ করে, বা মানুষ সেটাকেও ওকে, নকল। আমরা একটা জিনিস করতে পারি, আমি আর রেহান একদিন ওই হুজুর যদি কাউকে পজেস্ট কাউকে যদি সে এই কাজটা তার ট্রিটমেন্টটা করে থাকে এবং সেটা যদি আপনি জেনে থাকেন, আমরা আশা করব যে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন, দেন আমি আর রেহান ওখানে উপস্থিত থাকতে চাই, আমরা অবজার্ভ করতে চাই যে আসলে কি ঘটে প্রকৃত। উইথ রেকর্ডার এন্ড ভিডিও ক্যামেরা। রাইট, সেটা দেখতে চাই, আসলে দেখতে চাই। তাহলে এইরকম একটা মানে আমি প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স করছি এরকম একটা ঘটনা বলি। প্লিজ। আমার শিক্ষক মানে আমি যে প্রতিষ্ঠানের লেখাপড়া করছি ওই প্রতিষ্ঠানের শিক্ষক, বা আমি ওনার ছাত্র ছিলাম না। আচ্ছা। উনি হচ্ছে আমার ফ্রেন্ডের এক ভাই। তো ওনার মাধ্যমে আমি জানতে পারি যে ওনার এই সমস্যা, মানে ওনার মেন্টালি সমস্যার প্রবলেম ছিল আর কি। আমি বিষয়টা হুজুরকে অভিহিত করি। আচ্ছা। যে হুজুর এরকম একটা লোক আছে, ওনার এই প্রবলেম, আপনি কি একটু দেখবেন? তখন ওনার নাম নিল, বাবার নাম নিল, ওনার নাম নিল, নেওয়ার পরে পরের দিন রেজাল্ট দিল যে ওনাকে আসলে জিনে ইয়ে করছে। এখন কি করতে হবে বললো, ওগুলাকে ধরতে হবে, তারপরে ওনার পরবর্তী চিকিৎসা নিতে হবে। আচ্ছা। তো ওনাকে ধরতে হলে তাহলে কি করতে হবে, উনি যেখানে আছে সেখানে যেতে হবে। আচ্ছা। সেখানে গিয়ে তারপর ধরতে হবে। পরবর্তীতে আমি ওনার ভাইকে অবহিত করলাম যে জিনিসটা, যে এরকম একটা ইয়া আছে, তো আপনি কি বলেন? তো উনি ওয়েলকাম করলো। আমরা গেলাম, চাঁদপুরে গেলাম। তো চাঁদপুরে যাওয়ার পরে ওখান থেকে ফরিদগঞ্জ গেলাম। ফরিদগঞ্জ শহরে উনি থাকে আর কি, প্রপারি। তো আমরা মোটামুটি এশার পরে গেছি, বাট এশার নামাজের পরেই মূল কাজটা শুরু হইলো আর কি। হুজুরে কি কি পড়লো, ওনার প্রসিডিউর উনি শুরু করলেন। ওনার প্রসিডিউর উনি শুরু করলেন। তো আমরা যেই রুমে নামাজ পড়ছি, রুমটা সম্পূর্ণ আটকানো ছিল। আচ্ছা। মানে একটা যে তেলাপোকা ঢুকবে সেই পসিবিলিটিও নাই রুমের মধ্যে, আর একদম কিছু নাই, চেয়ার টেবিল কিছু নাই, নামাজের জায়গা আর কি, সোজা কথা। কিছুক্ষণ পরে হুজুর বললো যে লাইটটা জ্বালান। ওকে। লাইটটা জ্বালায়া মানে মোবাইলের লাইট দিয়ে এদিক সেদিক খুঁজতেছে, মানে কিছু দেখা যাইতেছে না। তখন হুজুর আমাকে বললো ভালো করে দেখেন। তখন আমি লাইট দিয়ে দেখি এত বড় এক সাপ ঠিক আমার পিছনেই। তখন আমি ভয় পেয়ে যাই। মানে কি অবস্থা? সাপ আর কি। কি সাপ? জ্যান্ত সাপ। কি পড়ে আছে, বসে আছে, বা কিরকম? মানে উপর দিকে উঠতেছে। আচ্ছা। পরবর্তীতে আমি তো ভয় পেয়ে এদিকে চলে আসছি, পরে হুজুর ওটাকে ধরছে। আচ্ছা। সাপটাকে ধরেছে? সাপটাকে ধরছে। ধরার পরে বললো যে একটা কিছু আনেন। তারপরে বললো আরো কিছু থাকতে পারে। কি থাকতে পারে বললো, এটা তো আমি বলতে পারি না, হয়তো কচ্ছপ অথবা বিড়াল এই টাইপের কিছু থাকতে পারে। হ্যাঁ, একটু পরে দেখলাম ওই কর্নারে একটা কচ্ছপ, গার মধ্যে পানি। আচ্ছা আচ্ছা। গায়ের মধ্যে পানি, কচ্ছপ, এত বড় কচ্ছপ। পরে ওই দুইটাকে ধরলো, একটা ইয়ের ভিতরে রাখলো, রাইখা তারপরে হুজুর বলছে যে আমি রাতে আগামীকাল এটা রেজাল্ট দিব। আচ্ছা। কি আছে
দেখার পরে পরবর্তীতে বললো যে ওনাকে জিনে আক্রমণ করছে, তো আরো কিছু আছে, এটা সঙ্গপঙ্গ আছে, ওদেরকে ধরতে হবে এবং ওদেরকে মারতে হবে। আচ্ছা, হুজুরের আরেকটা ঘটনা বলি, যেটা প্র্যাকটিক্যাল। ওই জিনিসগুলোকে কি করলো, যে সাপ আর কচ্ছপের কথা যে বললেন, আলটিমেটলি ওটা হুজুর নিয়ে আসছে, হুজুর নিয়ে চলে গেছে, ওটার জানেন? আমি হুজুর সহ আসছি, আমি হুজুর সহ গেছি এবং হুজুর সহ আমি আসছি। ওকে, তো হুজুর এটা নিয়ে কি করেছে? এটা নিয়ে রাতে হুজুরি কি করছে সেটা তো আমি আচ্ছা, এমনি বললো আর কি। এটা উনি ওনার মতন ওনার পরীক্ষা নিরীক্ষা চালাবেন এবং একটা রেজাল্ট চালাবেন এবং জবাব নিল যেগুলো আছে। আলটিমেটলি ওই লোকটার এখন কি অবস্থা যার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল নাকি? ওই লোকটার সমস্যা হয়েছে, মানে এখন চূড়ান্ত ভাবে আর হুজুরও সময় পাই নাই, চিকিৎসা ওইভাবে করা হয় নাই আর কি। আচ্ছা, ওটা ওই অবস্থায় আছে, তো ওই লোকের এখন আগের চেয়ে একটু ভালো অবস্থা। আচ্ছা, আগের চেয়ে একটু ভালো। ওই পরবর্তীতে যে চিকিৎসা নিবে বলছে বা দেবে বলছে, ওই রকম করে হুজুরও সময় পায় নাই আর ওনারা ওইভাবে নেয় নাই। ওকে, একটা কথা মনে হয় একটু বলে রাখা ভালো যে হুজুরের দ্বারা এই ট্রিটমেন্টটা করানোর আগে ওনারা কিন্তু মানে ডাক্তারি ভাবে সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখানো হয়েছে, জি। তারপরে এটা এমনিতেই একটা স্টেপ নেওয়ার জন্য স্টেপ নেওয়া, যে দেখি এভাবে কিছু হয় কি। যেহেতু আর অপশন ছিল না সেই Right. ক্ষেত্রে ওটা হয়তো বেছে নিয়েছে। ওকে, যাই হোক, আর একটা কথা আমি এখানে একটু বলে রাখি যে এইসব কবিরাজি বা এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের অনেক প্রতারণার হয়ে থাকে শিকার হয়। এবং এগুলার ভুরি ভুরি ঘটনা আছে। তো এই হুজুরের গল্প আমরা শুনলাম আপনার কাছে, উনি এভাবে করে এই কাজগুলো করতেন। এই ব্যাপারটাকে আপনি মানে এই ঘটনাটা আপনি নিজে দেখার আগে বিশ্বাস করতেন যে এভাবে সম্ভব জিন ধরা কচ্ছপের রূপে? আমার ভাইয়ের কাছ থেকে শুনছি আমি, হ্যাঁ, আমাকে এইভাবে ক্লিয়ারলি বলে নাই। আমার ভাই বলছে যে হুজুর অনেক বুজুর্গ লোক, খবরদার কোনো ইয়ে করিস না, তখন আমার ওরকম বিশ্বাস হয়নি। আচ্ছা, কিন্তু ওই যে খেজুরটা পাওয়ার পরে আমি ওনার খাওয়ার পরে এই জন্য জিজ্ঞেস করলাম, জি। কারণ অবিশ্বাসীর সংখ্যা অনেক বেশি। জি। অনেকেই বলতে চায় যে না, এটা ঘটেনি, এটা বানিয়ে বলা হচ্ছে, এটা কোন রকমে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে না, হুজুর তার আলখাল্লার ভেতরেই কোথাও কচ্ছপ লুকিয়ে রেখেছিলেন, হঠাৎ করে উনি ছেড়ে দিয়েছেন, ডিম লাইটে দেখা যায়নি, কচ্ছপ হেঁটে হেঁটে ওদিকে চলে গেছে, অনেক রকম লজিক তৈরি করা যায়। সেটাই। এই কারণে আসলে আমরা নিজে থেকেও বলতে পারি না যে আপনি যারা বিশ্বাস করছেন না তারা বিশ্বাস করেন, কারণ আমরা নিজেরাও যখন চোখে দেখিনি বা আপনি যখন চোখে দেখবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার পক্ষে এটা বিশ্বাস করাটা খুব একটু অস্বাভাবিকই মনে হবে। একটু অস্বাভাবিকই মনে হয়। আচ্ছা, তো আর কি ধরনের ঘটনার সাক্ষী হয়েছেন আপনি কাউসার ভাই? আর তেমন কোনো ঘটনার সাথে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না। নেক্সট মানে একটা পদক্ষেপ আর কি, মানে আমার মাধ্যমে হোক বা আপনাদের মাধ্যমে হোক, যে রকম যদি কোনো পজেস্ট কোনো ব্যক্তি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিয়ে ওটা সরাসরি এক্সপেরিমেন্ট করব। অবশ্যই আমরা চেষ্টা করব, এবং তার জন্য সবচেয়ে বেশি যার পারমিশন আমাদের লাগবে, যে পজেসড ব্যক্তিটি আসলেই চায় কিনা এমন কোন চিকিৎসার মধ্যে Right. দিয়ে যেতে। Right. তার আগে পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। তো শুনলাম তো কায়সার ভাইয়ের গল্প, এখন কি আমরা আরেকজন অতিথির কাছে চলে যাবো আরেকটু গল্প শুনতে? শিওর, আমরা আসলে গল্প শোনার জন্য যেহেতু বসছি, Right. তো আমরা পরের গল্পে চলে যাই। থ্যাংক ইউ কাউসার ভাই। রাইট, আবারও ডরের কিছু অতিথি নিয়ে তোমাদের সবার সাথে আছি আমি, রেহান, আর সুমনও আছে আমার সাথে, বাট আই টেল হিম টু বি কোয়াইট ফর আ ওয়াইল, বিকজ এখন যেই স্টোরিটা আমরা শুনবো সেই স্টোরিটাতে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে লুকায়িত রাখতে হবে। অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ দি অ্যাকচুয়াল স্টোরি টেলার ইজ নট রেডি টু গেট এক্সপোজড। পরিচয়টা কিভাবে করিয়ে দিয়ে যায় না, জাস্ট এতটুকু বলি, সোহা আছে আমাদের সাথে আর আছে পিয়াল। তারা দুজন মিলিয়ে আমাদেরকে স্টোরিটা বলবে, আমাদেরকে বলবে কোনো একটা বাড়ির কোনো একটা ঘটনা যেখান থেকে আমরা পেতে পারবো কিছু ভৌতিক ব্যাপারের সাথে সম্পৃক্ততা। যাই হোক, চলে যাই সোহার কাছে। সোহা, কেমন আছেন আপনি? আমি সোহা ফ্রম মগবাজার। ভালো। ওকে, তাহলে আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোই তো আপনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। জি ভাই। আর এই ঘটনাগুলো কি মানে এখনো ঘটছে নাকি ওয়ান্স আপন আ টাইম ইট ইউজ টু হ্যাপেন? No, actually it's like a continuous story. It's not a Achha. total story. It's like my lifestyle now. 2 বছর ধরে হচ্ছে and it's Alright. still going on. So আমার Still daily going lifestyle on. এটা হচ্ছে। আচ্ছা, হাউ মাচ ইজ পিয়াল কানেক্টেড টু দিস? শুধু কি তাকে ঘটনাগুলো বলা হয়েছে তোমাকে, নাকি তুমি নিজেও কোনো কিছু কখনো ফিল করেছো? ঘটনাগুলো তো শুধু আমাকে বলা হয়েছে তা না, আমি যখন তার সাথে ফোনে কথা বলতাম আমিও কিছু টের পেতাম। আচ্ছা, কিছু টের পাওয়া যেত। তাহলে বোঝা যাচ্ছে যেটা ঘটনাগুলো না শুনে ঘটনাতে না যাই তাহলে আমরা বোঝা আসলে যাবে অনেকটা বুঝতে পারবো না, একদমই না। তাই না? ওকে, সো লেটস গেট ব্যাক টু সোহা। সোহাকে দিয়ে শুরু করি। সোহা, প্রথম এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এবং কোথায় ছিল? জায়গাটা সম্বন্ধে, যদিও জায়গার নামটা আমরা বলবো না, মগবাজার আমরা বলা হয়েছে, ইটস জাস্ট আ প্লেস ফর দ্য লিসনার্স। আপনারা যারা শ্রোতা আছেন তারা যখন শুনবেন তারা যাতে কনফিউজড না হন, এই কারণে। ওকে, সো লেটস গেট দ্যাট ক্লিয়ার। আমরা শুনবো বাড়িটা কেমন। ঘটনাটা আসলে শুরু হয় আমরা নতুন বাসায় শিফট হওয়ার পর। আমাদের বাসাটা আমরা যখন বানাই সেটা
ইটস লাইক আওয়ার ড্রিম হাউস। হ্যাঁ, সেটা ডুপ্লেক্স ছিল এন্ড আমরা অনেক হোপ নিয়ে উঠছি এন্ড একদম নতুন ওঠার পরে আমি জাস্ট 1 উইকের মধ্যে আমি ফার্স্ট ফেস করছি, প্রথম এক সপ্তাহের মধ্যেই জাস্ট ইন 1 উইক। এটা তো আমাদেরই বাসা ছিল এন্ড বাসাটা নতুন করার পরে আমরা 5 ইয়ার্স সেটা ফেলে রাখছিলাম। ইটস লাইক কেউ উঠিনি, এটা একটা অ্যাবেন্ডন প্লেস ছিল। আচ্ছা, কেন, সেটার কারণটা কি ছিল? অ্যাকচুয়ালি ওঠা হয়নি, ইটস লাইক কেউ ইনিশিয়েটিভ নেয়নি, হয়ে গেছে, ইটস কমপ্লিট, ওকে ফাইন, উঠবো, ইটস লাইক এরকম করতে করতে 5 ইয়ার্স লেট হয়ে গেছে সামহাউ। ওকে, তাহলে এটা লিঙ্গার করতে করতে 5 ইয়ার্স পরে আপনারা ঠিক কবে উঠলেন ওই বাসাটায়? এখন থেকে প্রায় 2 বছর আগে, 11 or 12 এর দিকে। আচ্ছা, তাহলে এবার আমরা কিছুটা জেনে নিই আপনাদের বাসাটা কয়তলা, আপনারা কয়তলায় থাকেন? বাসাটা 6 তলা, বাট আমরা যেহেতু ডুপ্লেক্স আমরা 2 তলা আর 3 তলা মিশে থাকি। আচ্ছা আচ্ছা, আর আপনি নিজে কয়তলায় থাকেন? 3 তলায় বেডরুম সবার, আর 2 তলায় জাস্ট ডাইনিং এন্ড ড্রয়িং রুম, হল রুমস। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে মনে হয় আমরা কিছুটা আইডিয়া পেয়েছি যে বাসাটা কেমন। তাহলে এবার আমরা ঘটনায় যেতে পারি। আপনার সাথে প্রথম কি ঘটনাটা ঘটে? এট ফার্স্ট যেটা হয়, ফার্স্ট যেদিন আমি আমার ফ্যামিলি মেম্বার ছাড়া বাসায় একা ছিলাম, এন্ড এটা ছিল রোজার সময়, এন্ড আমি আমার রুমে ছিলাম, আমার রুমে অ্যাকচুয়ালি গেস্ট রুমে ছিলাম, মানে একটা বেডরুমে আমি রুম লক করেছিলাম। এন্ড আমি জানি যে বাসায় কেউ নাই, আমাদের মেইন দরজার দুটোটাই লকড, এন্ড হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই যে অনেক মানুষ আসছে এন্ড চেয়ার মুভিং হচ্ছে, একটা বাসায় পার্টি হলে যেরকম হয় সেরকম হচ্ছে, অনেকজন কথা বলতেছে, হাঁটাহাঁটি করতেছে, জিনিসপত্র সরাচ্ছে। সো আমি এক্সাইটেড হয়ে যাই যে মেবি আমার বাসায় সবাই ফেরত আসছে, মানে আব্বু আম্মু মেবি চলে আসছে বাইরে থেকে এন্ড মেহমান নিয়ে আসছে। সো আমি ভাবছিলাম যে ওদেরকে দরজা খুলে হাই দিব সামথিং, জাস্ট টু টক টু দেম। তো দরজা খুলে দেখলাম যে না, কেউ নাই, দরজা লক ছিল, দরজা লকই আছে, বাট স্টিল আই ফিল লাইক যে এত মানুষ হাঁটাহাঁটি করতেছে। আপনি 3 তলা থেকে 2 তলায় এই শব্দগুলো শুনতে পাচ্ছিলেন? না, আমি অ্যাকচুয়ালি দোতলায় গেস্ট রুমে ছিলাম, দরজা লক ছিল। ওকে, দোতলায় যে ডাইনিং রুমটা, ওটাতে আমি শুনতে পাচ্ছি যে অনেকজন হাঁটাহাঁটি করতেছে, চেয়ার মুভ করতেছে। আমার বাসার ফ্লোরটা তো মার্বেলের, সো আমি ইজিলি রিফ্লেকশনটা দেখতে পাই। আচ্ছা, দরজার নিচ থেকে একটু যে ফাঁকা জায়গা থাকে ওখান থেকে রিফ্লেকশন দেখতে পাই, তা আমি ওই রিফ্লেকশনও মুভ করতে সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, বাট আপনি বের হয়ে দেখছেন কেউ নেই? না, আপনি সেই রিফ্লেকশনও দেখতে পেরেছেন? হ্যাঁ, বিকজ দরজার নিচ থেকে খুব ইজিলি, যেহেতু মার্বেলটা মিররের মতো একটু রিফ্লেক্ট করে, আমি ইজিলি কোনো শ্যাডো যে মুভ করতেছে, কেউ হাঁটতেছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, কারণ শুধু শুনলে আমরা অনেকটা হ্যালুসিনেশন বা এই টাইপের কিছু একটা বলতে পারতাম, বাট যেহেতু আপনি দেখেছেন, ইটস সামথিং ডিফারেন্ট। তো তারপরে আপনি যখন বের হয়ে দেখলেন কেউ নেই, হোয়াট ওয়াজ ইউর রিঅ্যাকশন? অনেক ভয় পেয়েছি, বিকজ টোটাল একটা 6 তলা বিল্ডিং ফাঁকা, সো আওয়াজ হওয়ার কোনো রিজন নাই, বা এত মানুষ আসার আওয়াজ, এটা তো প্রশ্নই ওঠে না, পুরো বাসাটাই ফাঁকা, অনলি আমি আর আমাদের কেয়ারটেকার হচ্ছে নিচতলায়। আচ্ছা, বাট এত আওয়াজ কেন হবে তাহলে, এত মানুষ কোত্থেকে আসছে? এবং আপনি যখন বের হলেন তখন আপনাদের মেইন গেট যেটা, সেটা ভেতর থেকেই লকড ছিল? হ্যাঁ, দুটোটাই লক, বিকজ বাসায় যেহেতু কেউ না, আমাকে তো বলাই হয়েছে তুমি দরজা লক করে থাকো, তো দরজা তো অবভিয়াসলি লক, কেউ ঢুকারও কোনো চান্স নাই যদি আমি না খুলে, আর যদি বাইরে থেকে আব্বু আম্মু এসে তালা দিয়ে না খুলে। বাট আমি দেখতে পাচ্ছি শ্যাডোজ, মানুষ হাঁটতেছে, আওয়াজ হচ্ছে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমি একদম নতুন এই বাসাটায়, একদম নতুন। তো আমি আবার বেডরুম লক করে বসে আছেন, আমি এত ভয় পাইছিলাম ওই দিন, আমি লিটারালি নামাজ পড়তে বসছি ভয়, লাইক আব্বু আম্মু আসার আগ পর্যন্ত আই উইল কিপ প্রেইং। তারপরে আপনি কি ওনাদের সাথে শেয়ার করেছিলেন ব্যাপারটা? হ্যাঁ, আমি বলছি যে আমি আজকে এরকম ইয়া করছি, তো ওরা আমার কথা পাত্তা দেয়নি অবভিয়াসলি। মজার ব্যাপার হলো, আমাকেও যখন বলছে আমি আসলে পাত্তা দেইনি, ফান করতাম এটা নিয়ে, যে মানে অ্যাকচুয়ালি এই ঘটনাটা যার সাথে ঘটেছে তার বাইরে চলে গেলে ব্যাপারটাকে এই আধুনিক শহরের ভেতরে খুব বেশি আনরিজনেবল মনে হয়। নরমাল মানুষ আসলে সুযোগ খুঁজে মজা নেওয়ার জন্য, যে তুমি পাগল হয়ে গেছো, তুমি হ্যালুসিনেট করতেছো, দে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, বাট যে ফিল করে সে বুঝতে পারে ইটস স্ক্যারি, পুরো একটা খালি বাসা, এতগুলা মানুষের আওয়াজ। এক্স্যাক্টলি, এবং খালি বাসার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ভয় পাওয়ার পরেও কিন্তু আশ্রয় নেওয়ার জন্য কোথাও যাওয়ার জায়গা নেই, সেই একাই থাকতে হচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট স্ক্যারি পার্ট। ঘটনাটা ঘটে যাওয়ার পরেও ভয়টা সাস্টেইন করে এই কারণে, যেহেতু হুট করে কারো কাছে যাওয়ার মতো নেই। তারপরে মানুষকে যখন বলা হয়, বলার পরে যখন মানুষ বিশ্বাস করছে না, তাদের মধ্যে এই ব্যাপারটা আছে, যখন কেউ বলে তখন এই এফেক্ট আছে, আমি কি বেশি আনসাইন্টিফিক কোনো ব্যাপারে বিশ্বাস করে ফেলছি, না থাক আসলে বোধহয় কিছু হয়নি, এন্ড সামহাউ একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে, মেবি তুমি এটা হচ্ছিল, তুমি এটা ভাবছো, বাট নো। সো হোয়াট হ্যাপেন্ড নেক্সট? এরপরে নেক্সট যেটা হয় হচ্ছে, একদিন ওয়াশরুমে রাত্রেবেলা রিফ্রেশ হচ্ছিলাম আমি বেডে যাওয়ার আগে, তো তখন আমি শুনতে পাই যে দুজন ফিস ফিস করে কথা বলতেছে, ওয়াশরুমের দরজা লোক ভিতরে ফিস ফিস করে কথা বলতেছে। আমি অনেক শক যে ফিস ফিস করে কথা বললে আমি কেন শুনতে পাবো, এন্ড যদি পাশের বাসা থেকে হয় বা আমার বেডরুমেই কেউ হয়,
ফিস ফিস করে কথা বললে তো আমার শোনার কথা শুনতে না, পাওয়ার কথা। যদি কেউ জোরে কথা বলে দেন আই ক্যান হিয়ার। Right. তো আমি পরে ভয় পেয়ে যাই, অবভিয়াসলি ভয় পেয়ে যাই। তো আমি আমার আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসি যে দেখো কিছু শুনতে পাও নাকি। আচ্ছা। তা আম্মু এসে কই না তো, সে শুনতে পায় নাই, and আমাকে আবার একই কথা বলছে, তো ইউর হ্যালুসিনেটিং। আচ্ছা। তারপর এরকম করার পরে তো আমি অনেক রাগ হয়ে যেতাম এট ফার্স্ট, বিকজ ওরা আমাকে উল্টাপাল্টা ভাবতেছে, ওরা আমার কথা পাত্তা দিচ্ছে না, বাট আমি অ্যাকচুয়ালি স্কেয়ার্ড টু ডেথ, আর তুমি আমার কথা পাত্তা দিচ্ছ না। So আমি শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম। আমি অনলি পিয়ালকে বলতাম, আচ্ছা। তো ফার্স্টে হাসতো, বিশ্বাস করতো না। ওকে। এন্ড দেন এই বিশ্বাস না করার ব্যাপারটা কতদিন পর্যন্ত চলে? ও পিয়াল কি বলবে actually- আমাদের? আমি এটা নিয়ে মজাই করতাম। ফার্স্ট অফ অল একদিন ফোনে কথা বলছিলাম, তো আমরা অ্যাকচুয়ালি এই সব ব্যাপার নিয়ে কথা বলছিলাম না, জাস্ট আচ্ছা। আমরা আমাদের Usual আড্ডা stuff. মারছিলাম। এক্স্যাক্টলি। তো দেন হঠাৎ করে সে কিছু একটা ফিল করলো এখানে, যে দোস্ত আমার এখানে কেউ টাচ করছে। না, আমি চিৎকার দিচ্ছি, চিৎকার দিছে, exactly. এখানে কেউ লাইক পিঠে যদি কেউ কাউকে ট্যাপ করে, ডাকার সময় "এই শোন না", পিঠে যদি টাচ করে বা ধাক্কা দিয়ে ডাক দেয়, ওরকম করলে যেরকম হবে সেরকম। Why were you scared? যে কেউ হতে পারে, বাসায় তো আরো লোক বিকজ আছে। ওই আমি তো আমার রুমটাতে- রুমে Exactly, room locked. দ্যাটস হোয়াই আই ওয়াজ স্কেয়ার্ড, বিকজ আমি জানি রুমে কেউ নাই, আমার রুম লক করা। And you felt a hand? একটা হ্যাঁ, হাত? সময় পিঠে ধাক্কা দিয়ে যখন ডাকি, জাস্ট লাইক দ্যাট, আমাকে কেউ কল And করতেছে। she was over phone then? তখন তুমি এক্স্যাক্টলি, ফোনে হ্যাঁ ছিলে? ছিলাম, আমি ফোনে ছিলাম। Okay, then what happened? সে চিৎকার করলো, দেন মনে হয় ফোনটা কেটেও গেছিল। সে যখন আমাকে এইসব কথা বলতো, আমাদের ফোন কেটে যেত। ইয়েস, এটা এটা কিন্তু সবচেয়ে খুব উইয়ার্ড weird একটা পার্ট। part এটা। Every time? এভরি Every টাইম। time. যখনই সাপোজ এই টপিকটাতে আসলো, ফোন দেখা যায় কেটে কেটে কথা আসতেছে, এন্ড দেন ফোন কেটে যাচ্ছে, আমি টিএনটি থেকে কল করলে ওকে পাচ্ছি না। একবার যখন কেটে যাবে, আর connect করা যাবে না। কিছুতেই কানেক্ট হচ্ছে না। আই নো যে প্রত্যেকটা বার ফ্রি, হয়েছে। লাইন ফ্রি, এন্ড আমিও ফ্রি, বাট কানেক্ট হচ্ছে না। এন্ড একবার না, এভরি টাইম। এবং যখনই এসব নিয়ে কথা বলবো তখন Okay, are you guys taking this negative? এই কেটে কেটে যাওয়ার ব্যাপারটা, এটা কি নেগেটিভ হিসেবে ধরছো তোমরা? আই ডোন্ট নো, এটা এট ফার্স্ট আমাদের অনেক ইরিটেট করছে, এন্ড Exactly. এট দ্যাট টাইম আমরা রিয়েলাইজ যে অবভিয়াসলি সামওয়ান অর সামথিং ডাজন্ট ওয়ান্ট আস টু শেয়ার। ওকে, সো ব্যাপারটা আমি একটু এভাবে বলি যে অনেক সময় দেখা যায় যে মানুষ যদি এমন একটা লেভেলে তার নলেজটাকে নিয়ে যেতে চায় যেখানে গেলে প্রকৃতির কোনো একটা ব্যাপার হতে পারে। ফর এক্সাম্পল, সামওয়ান ইজ প্লেইং উইথ টাইম, সে কোনো একভাবে বের করে ফেললো যে টাইমে কিভাবে ব্যাক করা যায় বা সামনে এগিয়ে যাওয়া যায়। তো বলা হয় যে এর ধরনের এক্সপেরিমেন্ট গুলোর একটা পর্যায়ে গেলে প্রকৃতি তোমাকে আটকে দিবে। অনেক সময় দেখা যায় যে মানুষ যদি এমন একটা লেভেলে তার নলেজটাকে নিয়ে যেতে চায় যেখানে গেলে প্রকৃতির কোনো একটা ব্যাপার হতে পারে। তো বলা হয় যে এর ধরনের এক্সপেরিমেন্ট গুলোর একটা পর্যায়ে গেলে প্রকৃতি তোমাকে আটকে দিবে যাতে তুমি না যেতে পারো। সো হু নোজ, ইট কুড বি সামথিং পজিটিভ। হয়তো ওই শেয়ারিংটা তখন হলে কোনো ঝামেলা হতো। মেবি আমরা তো শিওরলি উই ক্যান সে এনিথিং শিওরলি। এক্স্যাক্টলি, আমরা যখন এসব নিয়ে কথা বলতাম আমাদের অ্যাক্টিভিটিস বেড়ে যেত। এটা হতো আসলে কি তাই? এগুলো নিয়ে কথা বললেই তাদের অ্যাক্টিভিটিস বেড়ে যেত? হ্যাঁ, ইটস লাইক আমি ওকে একদিন বললাম যে জানিস কালকে এরকম 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 হয়েছে আমার সাথে, এন্ড তখন ও বললো যে এখন কিরকম। আমি বলছি এখন ইটস বেটার, আব্বু মিলাদ পড়ানো শুরু করছে বাসায়, আচ্ছা। এন্ড আমি বলতাম যে এখন অনেক Well, কমে I'll গেছে। stop you there. আব্বু মিলাদ পড়ানো শুরু করেছে বাসায়, এটা কি এই ঘটনাগুলোর কারণে? ইয়েস, So বিকজ when did he come to believe this much? এটা 1 year পর, বিকজ 1 year আই কমপ্লিটলি ফেল দোজ থিংস অ্যালোন। আমি একা ফিল করছি এন্ড কেউ আমাকে বিলিভ করে নাই, বাট 1 year পর আমার আম্মু সে ফিল করছে, এন্ড দেন হচ্ছে আমার ভাই, আচ্ছা। এন্ড দেন ওদের সাথে যখন ওদের স্টোরি হওয়া শুরু করছে, মানে ওদের একা একা এক্সপিরিয়েন্স হওয়া শুরু করছে, এন্ড দ্যাট টাইম আমরা সবাই মিলে যখন আব্বুকে কমপ্লেন করছি, আব্বু তো বাসায় থাকে না, জাস্ট রাত্রে আসে, ঘুমায়, সকালবেলা অফিসে চলে যায়, সবচেয়ে কম টাইম সে স্পেন্ড করে। আচ্ছা, তো আমি এইটুকু জানতে চাচ্ছিলাম যে একা থাকা অবস্থায় যখন টোটালি একাই তুমি বিশ্বাস করতে যে এই ধরনের কিছু ঘটে? I felt a lot. I mean, ওই ফিস ফিস আওয়াজ and other things হচ্ছে গিয়ে আমার রুমের মধ্যে যেগুলা হতো, আমি রুমের লাইট সব বন্ধ করে গেছি, ওর ফ্যান বন্ধ করে গেছি, রুমে কেউ না লক করা, আমি লক খুলে দেখতাম যে রুমের লাইট ফ্যান ছাড়া। ইটস লাইক কেউ রুমের মধ্যে আসছিল বা কেউ ছিল, সে লাইট ফ্যান ছেড়ে চলে গেছে। তো আমি যখন রাগ হয়ে জিজ্ঞাসা করতাম যে আমার রুমে কি কেউ এন্টার করছিল আমার পারমিশন ছাড়া, তো সবাই বলছে না, কেউ এন্টার করে নাই, তুমি নিজে এসে লক খুলছো, কেউ কেন এন্টার করবে? তো আমি দেন ওকে, হ্যাঁ আমি তো লক খুলছি। আপনার ছোট ভাইয়ের বয়স কত?
ও অ্যাকচুয়ালি 9-এ পড়ে, হি ইজ 14। সো হি অ্যাকচুয়ালি ক্যানট বি দ্যাট মাচ ম্যাচিউর যে বোনের সাথে মজা করার জন্য এই ধরনের কিছু করবে। না, হি ইজ নট লাইক দ্যাট। আচ্ছা, ওই ফোনের ঘটনাতে ফিরে আসি আবার। যখন আপনাকে ট্যাপ করা হলো, পিছন থেকে কেউ ডাকলো, হোয়াট ডিড ইউ ডু দেন? আমি এট ফার্স্ট অবভিয়াসলি আমি চিৎকার দিয়ে ফোনটা ফেলে দিছি। 2 মিনিটস or 3 মিনিটস পর আমার মনে হয়েছে যে ও ফোনে ছিল। এন্ড দেন আমি আবার ওকে বলছি, ও বলছে যে কি হয়েছে তুই চিৎকার দিলি কিসের জন্য? আমি বলছি যে ইউ নো হোয়াট হ্যাপেন না, আমাকে কে জানি ট্যাপ করলো, ডাকলো। ও বলছে আন্টি হয়তো বা, অবভিয়াসলি। আমি বলছি না, আমার রুমের দরজা লক, কেউ ছিল না। ওটা কয়টার সময়? ওটা মেবি রাত 9টা বাজে তখন। 9টা এরকম একটা টাইম হবে। তারপরে আপনি কি ওই রুমেই ঘুমান? হ্যাঁ। এবং সেদিন রাতে ওই রুমেই ঘুমিয়েছেন? আমি অ্যাকচুয়ালি তখন এই কাহিনীটা হচ্ছে গিয়ে আমার আরো অনেক কিছু ফিল করার পরে, তো ততক্ষণে আই ওয়াজ ইউজড টু ইট। আরো অনেক কিছু বলতে মানে একজন ট্যাপ করেছে, আপনি তার চেয়েও বড় কিছু ফিল করেছেন বলতে চান? পরীক্ষার সময়ের কথাগুলো, রাত জেগে যখন পড়তাম। এই ট্যাপিংটা এটা সেকেন্ড টাইম ছিল আমার জন্য। অলরাইট। এর আগে আমার সাথে একবার হয়। কি হয়েছিল আমরা একটু শুনি। তখন আমার পরীক্ষা ছিল, হ্যাঁ অ্যাডমিশন টেস্ট। তো আমি রাত জেগে পড়তাম, ইটস ইউজুয়াল। তো তখন কি হতো, আমি অ্যাকচুয়ালি আমাদের বাসায় তো আমি বললাম যে ডুপ্লেক্স যেহেতু, এট ফার্স্ট যখন আমরা মুভ করি আমরা দোতলায় শিফট করছি। আচ্ছা। দোতলায় সবাই থাকতো, গেস্ট রুমটাতে থাকতো। তো আমি হঠাৎ করে 3তলায়, মানে পুরা 3তলার ফ্লোরটা যেটা, ওটাতে আমি একা শিফট করি। আচ্ছা। করি তো আমার সাথে কেউ আসে নাই। সো রাত্রেবেলা যখন ছিল তখন হোল ফ্লোরটাতে দেখা যেত আমি একাই থাকতাম। 1 মান্থ আমি ওই ফ্লোরে একা ছিলাম। সো ওই টাইমে রাত্রে যখন আমি ঘুমাতে যেতাম বা রাত্রের টাইমটা যখন আমাকে জেগে পড়তে হইতো, আই ইউজ টু ফিল আ লট অফ থিংস। যেমন হচ্ছে ডেইলি একটা টাইম থাকতো, রাত 12:30 যখন বাজবে, আমি সবসময় শুনতাম কি যে মনে হতো রাস্তার মধ্যে কেউ কোদালটা ফেলে, হ্যাঁ কোদাল ঘষতেছে। ইটস লাইক সামওয়ান ইজ ওয়ার্কিং অন দ্য রোড। কোদাল দিয়ে কাজ করতেছে, রাস্তা ভাঙাভাঙি করতেছে, কোদালটা নিয়ে রাস্তায় হাঁটতেছে, ওটা স্ক্র্যাচ করতেছে রোডের মধ্যে, ওই আওয়াজটা পাওয়া যাচ্ছে। আপনাদের বাসা থেকে রাস্তা কত দূরে? আমার মনে হতো জাস্ট আমার সামনের রাস্তায়, জাস্ট আমার বাসার নিচে, আমার মেইন গেট যেটা ওটার নিচে, ওখানে কি আওয়াজ করতেছে, মানে আওয়াজটা অনেক স্পষ্ট শোনা যেত। আচ্ছা। তো আমি জানালা খুলে দেখতাম, বিকজ এটা ইরিটেটিং লাগতো যে এত রাতে কিসের জন্য রাস্তায় কাজ করবে। সেটাই। তো আমি জানালা খুলে দেখতাম, নিচে তাকাইতাম, বারান্দায় যেতাম, না কেউ তো নাই, কেউ কোনো কাজ করতেছে না, তার আওয়াজ আসতেছে কোত্থেকে। আপনার জানালা খুলতে বা বারান্দায় যেতে আপনার ভয় করতো না? অ্যাকচুয়ালি আমি ভয় জিনিসটা একটু কম ছিল। আমি নিজেও আসলে একটা স্কেপটিক ছিলাম, আমার সাথে কিছু যদি না হইতো আমি বিলিভ করতাম না। এট ফার্স্ট আমি নিজেকে বুঝাইছি মেবি ইটস নট ট্রু, আমি ভুল ভাবতেছি। আচ্ছা। এই জন্য আমি যেতাম, এইসব আওয়াজ হতো অনেক, বাট কিছু পাইনি। এন্ড দেন পরে আম্মুকে জিজ্ঞাসা করতাম যে কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নাকি আমাদের আশেপাশে, তো সে বলতো না কিছু তো হচ্ছে না, নট দ্যাট আই নো অফ। এন্ড তারপর যেটা হতো যে আমি যখন ঘুমায় যাবো, আর অ্যাকচুয়ালি তো প্রিপারেশন নিয়ে ঘুমাতে যাওয়া হতো না, পড়তে পড়তেই কোনো সময় যদি ঘুমায় যদি যাই, তখন মেবি 2টা বাজে ওর 2:30 বাজে। যখনই ঘুমায় যেতাম জাস্ট মানে ইটস বলে না মানুষ চোখটা লেগে আসছে, জাস্ট লাইক দ্যাট আই এম জাস্ট এন্টারিং টু মাই স্লিপ। এইরকম একটা টাইমে মনে হতো কি জাস্ট আমার বেডরুমের সামনে কেউ জোর একটা জিনিস ফালাই দিচ্ছে, একটা বড় গোল ওর একটা অনেকগুলো হাড়ি পাতিল একসাথে, হ্যাঁ কেউ আছাড় দিচ্ছে। বেডরুমের সামনে বলতে গেটের বাইরে? হ্যাঁ, গেট তো আমি লক করে ঘুমাইতাম, যেহেতু এসি ছাড়া থাকতো গেট তো আর খোলা থাকতো না, বাট আওয়াজটা এমন ডিস্টেন্স থেকে আসতো মনে হতো যে জাস্ট আমার দরজাটার সামনে। দরজা খুললে আমি দেখবো যে অনেক কিছু পড়ে আছে, কিছু ফালাই দিছে, আর মেবি ডাইনিং রুমের চেয়ারটাই ফালাই দিছে কেউ, এরকম একটা আওয়াজ হইতো। তারপরে আপনি বাইরে যেয়ে দেখতেন কিছু নেই? অবভিয়াসলি বাইরে তো কিছু নেই, আমি দরজা খুলছি এন্ড কেউ ছিল না, বিকজ আমি একাই, আমি বলছি আমি 3rd ফ্লোরে একাই শিফট হয়েছি। সবাই আমার ফ্যামিলি মেম্বাররা নিচের ফ্লোরে ঘুমাচ্ছে। ওকে, সো এত কিছু ঘটার পরেও আপনি কেন নিচের ফ্লোরে শিফট করেননি? অ্যাকচুয়ালি আমি জানি না, আমি একা থাকতেই পছন্দ করি। আমি বলতাম এন্ড করবো কেন শিফট, আমি আসলে ওদের উপর রেগেছিলাম, ওরা বিলিভ করতো না যে আমি এরকম ফিল করছি, এরকম সামথিং হ্যাপেন টু মি, ওরা আমার সাথে মজা করতো। এন্ড সামথিং দ্যাট সিরিয়াস, আমি ভয় পাচ্ছি আর তোমরা মজা করতেছো, তো আই স্টপ শেয়ারিং। আমি নিজে যখন ডিসিশন উপরে উঠছি, তো আমি আবার গিয়ে বলবো যে আমি আসলে ভয় তোমাদের সাথে এখন আবার নিচে থাকবো, একটু ইগোজেটিক ব্যাপার হয়ে যায় কিছু। তো আমরা যদি এখন ওই জায়গাটায় আসি যে কখন আপনার ফ্যামিলি মেম্বাররা বিশ্বাস করতে শুরু করলো ব্যাপারটা? তারা বিলিভ করতে শুরু করছে যখন এট ফার্স্ট, হ্যাঁ আমার ভাই, ও একবার এই 3 তলায় টিভি দেখতেছে, ওই ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে, তো হঠাৎ করে ও দৌড় দিয়ে নিচে নেমে আসছে। তো আমি আর আম্মু নিচে ছিলাম, নিচে নেমে আসছে, ও অনেক ভয় পেয়ে গেছে, ও আসলে আমার থেকে ভীত হচ্ছে, সে হাঁপাচ্ছে, হি সোয়েটিং। আমি বলছি কি হয়েছে, আমি টিভি দেখতেছিলাম, কে জানি আমার কাঁধের কাছে এসে কি জানি বলতেছিল,
মাই গড। কি জানি বলতেছিল and মানে ও ব্রিদিং, মানে কেউ যদি কারো কানের কাছে এসে কিছু বলে, মানে ব্রিদিং এন্ড কারো নিঃশ্বাস পড়লে একটা জিনিস ফিল করা যায়। এক্স্যাক্টলি। সো এরকম একটা কিছু ফিল করে এন্ড দেন ও বলছে আমার কাছে কি জানি বললো, তো আমি অ্যাজ ইউজুয়াল আমি ওকে মজা করার জন্য কি বলছে, তখন ও বলছে যে আমি বুঝি নাই কি বলছে, বাট কিছু একটা বলছে and আমি ভয় পাইছি। আচ্ছা। এন্ড ও বলতেছে যে ইটস লাইক এ ফিমেল ভয়েস নাকি ফিমেল না বাচ্চাদের মিক্সচার, আই ডোন্ট নো, এরকম একটা লাগতেছে কিছু একটা। ওকে, সো দ্যাট ওয়াজ আ মিক্সচার অফ ভয়েসেস, জাস্ট একটা হুইসপার। সে বুঝতে পেরেছিল কি অ্যাকচুয়ালি কি বলেছে না মনে হয় না, ও বলছে ইটস নট লাইক আস্তে বলতেছে, আমি শুনতে পাচ্ছি, হুইসপারিং না, আমি বুঝতে পারতেছি দেয়ার ইজ এ টোন, বাট কি বলতেছে ওটা আমি বুঝতে পারতেছি না, আমাদের ল্যাঙ্গুয়েজে তো বলতেছে না। ওকে, সো এরপরে কি হয়? আপনার ভাই এই জিনিসটার সাথে সবাইকেই বলে দেয়, হ্যাঁ ও সবাইকে বলে তাই না? দিয়েছে। এন্ড ডিড ইউ বিলিভ হিম? Obviously I believe, because ওর আরো 6 months আগে থেকে মেবি আমি ফিল করতেছি, আচ্ছা। so obviously I believed him. তারপরে কি আপনার বাবা মা একটু সিরিয়াস হয় ব্যাপারটাতে? আমার আব্বু স্টিল নো, আচ্ছা। সে স্টিল স্কেপটিক, নো ভুল, নামাজ পড়ো, বাট আম্মু একটু একটু বিলিভ করছিল। আচ্ছা, ওনার সাথে কি কিছু ঘটে কখনো? হ্যাঁ, তার সাথে যেটা হতো, আমরা যখন বাসায় থাকতাম না, যেমন সকালবেলা আমি সামিন মানে আমার ভাই ওরা সবাই চলে গেছে, আমার আব্বু চলে গেছে, তখন সে যখন একা কিচেনে কাজ করতো, তার সাথে যেটা হতো সে তালির আওয়াজ শুনতে পাইতো। ইটস লাইক জাস্ট কিচেনের পাশের রুমটা থেকে কেউ তাল দিচ্ছে জোরে জোরে, ক্লাস করতেছে। তো সে আসতো, তোরা এসে কেউ নাই, এন্ড শি নোজ দ্যাট যে কেউ নাই, বিকজ আমরা সবাই তাকে বলেই গেছি যে আমরা যাচ্ছি। বেরোচ্ছি বা কোথাও। হ্যাঁ, এন্ড দেন সে এসে দেখতো যে আবার ওই লাইট জ্বালানোর ব্যাপারটা, যে কেউ লাইট জ্বালাই দিছে, এন্ড দেন সে লাইট বন্ধ করতে আসতো, মানে মানে কিচেন থেকে দেখা যাচ্ছে যে পাশের রুমে লাইট জ্বলতেছে, একটু আলো তো বাহিরে আসে, সে দেখতে পাচ্ছে যে সামন লাইটটা জ্বালাই দিছে, তো সে বন্ধ করতে যখন যাবে গিয়ে দেখছে লাইটটা বন্ধ। এত তাড়াতাড়ি কেমনে লাইট জ্বালাই দিচ্ছে, কেমনে বন্ধ করতেছে, যদি কেউ না থাকে, কেউ তো নাই, তো সে এটাতে অনেক ভয় পেয়ে যেত। আরেকটা যেটা হয়তো, সে আমাদের ডাক শুনতে পাইতো, আই মিন সে ভাবতো যে আমরা তাকে ডাকতেছি, এখনো এটা হয়। সেদিন যেমন ওয়াশরুম থেকে বের হয়ে এসে বললো যে কি হয়েছে, কি হয়েছে মানে আমি তো কিছু বলি নাই, যে তুমি আমাকে এই মতো চিৎকার করে ডাক দিছো, আম্মু বের হও বের হও, তোমার কি জানি একটা কাজ আছে বললা। আমি বলছি না, আমি আমার রুমে বসে পড়তেছি, আমি কেন তোমাকে এই কথা বলবো। এটা তো মানে যথেষ্ট ভয়ঙ্কর একটা ব্যাপার। এভাবে তো যে কাউকে, ইভেন আপনার ছোট ভাইকে যদি বাইরে থেকে মায়ের ভয়েসে কেউ ডাক দেয়, তাহলে তো সে চলে যাবে বাইরে বা কিছু। হ্যাঁ, মানে এক একজনের সাথে এক একটা হয়েছে, আমার সাথে যেরকম এরকম ট্যাপিং এন্ড কারো ব্রিদিং এর আওয়াজ শোনা, এন্ড আই অলসো ইউজ টু ফিল লাইক যে বিছানা আমি বসে আছি, আমি বুঝতে পারতেছি যে আমার পিছে কেউ বসতেছে বিছানা, মানে বিছানার যে একটা কেউ উঠলে বা বসলে মিনিমাম ভাইব্রেশনটা আসে, একটা মানে ফিল করা যায় যে এই জায়গাটা একটু নেমে গেল, তারপর শব্দ হওয়া, হ্যাঁ, তারপর কাঠের একটু শব্দ হয় যদি বিছানায় কেউ হঠাৎ করে এসে বসে, এরকম হতো। তারপর আমি পিছে থেকে দেখতাম যে হ্যাঁ এই জায়গাটা নেমে গেছে, মানে কেউ। দিস হোল থিং ইজ টোটালি ইনভিজিবল। কখনো কোনো রকম কোনো চেহারা বা কোনো কিছু আপনি দেখেননি? না, জাস্ট বা আপনার ভাই বা আপনার বাসার আমি কি কেউ? একটু শ্যাডো দেখতো? ও দেখতো, ও একজনের সাথে এক এক রকম, অ্যাজ আই আচ্ছা, সেড আর্লিয়ার। আমার ভাইয়ের সাথে যেটা হতো, ও মাঝে মাঝে বলতো যে ও রাত্রে অনেক ভয় পেয়ে যেত, রাত 3-4 বাজে ও ভয় পেয়ে আব্বু আম্মুর রুমে চলে যেত, এন্ড স্টিল ও আমার আব্বুকে নিয়ে ঘুমায়, একা ঘুমাতে পারে না, ভয় পায়। আচ্ছা, তো ও যেটা দেখতো বলতো যে আমি এইমাত্র দেখলাম আমার আপুর রুমে কে জানি ঢুকলো, মানে আমার কথা বলতেছে ও, আচ্ছা, যে সোহার রুমে সোহার মতনই কে জানি ঢুকলো, ভাবছে যে ও এত রাত- সোহার মতনই কেউ? হ্যাঁ, হি স মি, ও বলছে যে ও আমাকে দেখছে, বাট গিয়ে দেখছে যে আমি তো অলরেডি স্লিপিং। মানে অত কম টাইমে যে ঘুমিয়ে পড়া সম্ভব না? না, সম্ভব না, এন্ড আমি অনেক আগে আগে, সো অ্যাকচুয়ালি হি ওয়াজ স্কেয়ার্ড টু সি ইউ স্লিপিং। ইয়া, বিকজ এট ফার্স্ট সে ভাবছে যে আমি হয়তো বা জেগে আছি, ফর সাম রিজন আমি ডাইনিং এ আসছি পানি খেতে হয়তো বা, সো আমার সাথে কথা বলতে গিয়ে আমার রুমে যখন ঢুকে গিয়ে দেখে যে না আমি তো অলরেডি আই এম স্লিপিং, এন্ড অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, একটা মানুষকে দেখে বোঝা যায় সে ডিপ স্লিপে নাকি এইমাত্র ইয়া আছে। সো ও পরে আমাকে জিজ্ঞেস করছে কালকে রাতে তুমি উঠছো নাকি, তো আমি বলছি নো, আমি তো উঠিনি। রাতে কয়টার সময় সে দেখে আপনাকে এরকম? সে ওই দিন যেটা দেখছে সেটা মেবি 3 ছিল আর 3:30 এত ছিল। রাত্রেবেলা জেগেছিল? ও একটু নকটার্নাল। আচ্ছা, রাতে জাগার অভ্যাস আছে তার? হ্যাঁ, আর দ্যাটস ওয়াই রাত্রে ও এসব দেখতো যে আমাদের মতনই কেউ যাচ্ছে, আর মাঝে মাঝে অন্যরকম দেখতো। কিরকম অন্যরকম বলতে? অন্যরকম বলতে ও দেখতো যে একটা ইটস লাইক সামওয়ান বড়, ইটস লাইক একটা বড় লোক, একটা বুড়া লোক, ইটস লাইক হুজুর, এরকম কাউকে দেখতো। আচ্ছা, এন্ড দ্যাট ওয়াজ আই মিন নেগেটিভ ভাবে দেখতো, মানে তাকে কি অ্যাটাক করার চেষ্টা করতো? না, ও ইটস জাস্ট আ দেখতো বিং যে ওভার দেয়ার? কারো রুমে ঢুকে গেল, ও কখনো মজার কথা ওর রুমে ঢুকতে দেখতো না, ও দেখতো আমার রুমে ঢুকছে, না হলে আমার প্যারেন্টস এর রুমে ঢুকছে,
তো এটা দেখেও ভয় পাইতো যে এরকম কেউ তো আমাদের বাসায় এত রাতে কেন আসবে, কেউ তো নাই। অফকোর্স। ওকে, তারপরে আপনার বাবা, আপনি বলছিলেন যে মিলাদ দিচ্ছে, প্রায় আপনাকে নামাজ রোজা করতে বলছে। সে যেহেতু বিশ্বাস করে না, তারপরেও সেগুলো করতে বলছে। বিকজ আমরা এট লাস্ট যেটা হয় যে 1.5 বছর যখন ওভার অলরেডি, এন্ড আমরা প্রত্যেকেই বিরক্ত, চরম বিরক্ত। আচ্ছা। প্রত্যেকে, আম্মু বিরক্ত যে সে একা বাসায় থাকতে বা কাজ করতে ইজি ফিল করে না, বিকজ যখন তখন আম্মু শুনে যে আমরা কেউ ডাকতেছি ওর কেউ ক্ল্যাপ করতেছে, ওর আম্মু যেটা কমপ্লেন করতো যে চুলার যে আঁচটা থাকে ওটা হচ্ছে কেউ বাড়ায় দিচ্ছে না হয় কমায় দিচ্ছে, এন্ড রেগুলারলি আমরা আম্মুকে কমপ্লেন করতাম যে তুমি খাবার পুরায় ফেলো কিসের জন্য। আচ্ছা। এটা হতো অনেক ফ্রিকুয়েন্টলি, যে আম্মু বলতো যে আমি এই মাত্র এটা কমাই দিয়ে গেছি, আই নো দ্যাট, এন্ড আমি এসে দেখতাম এটা ফুল বাড়ানো একদম। সো দিস থিংস আর স্টিল হ্যাপেনিং, সব সময় হতেই থাকে। ইটস লাইক আওয়ার লাইফস্টাইল নাও। এখন এগুলোর সাথে We অ্যাডজাস্ট know করতে that বাধ্য there's হচ্ছেন। something, and আমাদের সাথে মাঝে মাঝে এরকম কিছু করে, মেবি মজা করার জন্য, আই ডোন্ট নো, নাও উই হ্যাভ টু লিভ উইথ ইট। বাট এখন অনেক কম আগের থেকে, ইন্টেন্সিটিটা অনেক কম, যেহেতু এখন এভরি ফ্রাইডেতে আমাদের বাসায় মিলাদ পড়ানো হয়। আচ্ছা, তো এই জিনিসটার ফ্রিকোয়েন্সি এখন আগের থেকে অনেক কমেছে, বাট এই জিনিসটা যে নেই এখনো তা না। নো, বিকজ আমি Did you ever try to find out? Because আমরা জানি যে কোনো না কোনো কিছু একটা মোটিভ থাকে most of the time. So did you ever try to find out? Actually, এখানে মোটিভটা আমি গেস করার কোনো গ্রাউন্ডস পাচ্ছি না, বিকজ ইউজুয়ালি আমরা যেটা দেখি যে একটা বাসায় কেউ মুভ করছে, বাসাটার একটা হিস্ট্রি থাকে, বাসাটা হন্টেড থাকে, ওর বাসার মধ্যে আগে হয়তো বা কেউ সুইসাইড করছে, ওই বাসার মধ্যে একটা স্টোরি থাকে, দ্যাটস ওয়াই ইট হ্যাপেন। বাট আমাদের বাসায় কোনো স্টোরি নাই, আমরা নতুন আসছি, আমাদের সামনেই বাসাটা বানানো হয়েছে, আমরাই বানাইছি। আচ্ছা। বাট আমরা যখন হুজুরদের জিজ্ঞাসা করতাম, তারা বলতো যে অ্যাকচুয়ালি একটা বাসা যখন নতুন হয় ওটাকে আপনারা অ্যাবেন্ডন একটা প্লেস বানায় ফেলছেন, এরকম 5 বছর এটাকে ফাঁকা রাখা উচিত হয় নাই। So আপনারা যখন ফাঁকা রাখছেন, আপনারা অন্য এন্টিটিদেরকে সুযোগ দিচ্ছেন যে এটা ওদের প্লেস, ওরা এখন এটাকে ওদের বাসা মনে করে। খুব প্রাচীন কিছু ব্যাপার আছে যেগুলো আমরা অনেকে মানি, অনেকে মানি না। ফর এক্সাম্পল, সন্ধ্যার আজান দেয়া মাত্র লাইট জ্বালিয়ে দেওয়ার একটা ট্রেডিশন কিন্তু অনেক বাসায় মানা আমাদের হয়। বাসায় আছে। অনেক জায়গায় এটা মানা হয়, আমাদের বাসায় এটা মানা হয়। কেন মানা হয় আমি জানি না, বাট এই যে হুজুররা বলেছেন অ্যাবান্ডনমেন্টের কথা, কোনো একটা বাসা সবসময় পুরোপুরি খালি রাখতে হয় না, কোনো একটা পার্স বা একটা মানি ব্যাগ একেবারেই টাকা ছাড়া কখনো রাখতে হয় না, এই ধরনের কিছু ব্যাপার আছে যেগুলো কেন প্রাচীন আমল থেকে মানুষ মেনে চলে আমরা জানি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে হয়তো বা কোনো যৌক্তিক আমি কারণ ছিল। দেখেছি আমাদের বাসায় কখনো কোনো বিছানা বালিশ ছাড়া থাকে না, And আম্মু কখনো রাখতেই দেয় না যে এই বিছানায় বালিশ নাই কেন, এন্ড সিরিয়াসলি আচ্ছা। আম্মু সবসময় কেন পায়েল কথা বলে উঠায় যেটা মনে পড়লো সেটা হচ্ছে যে, ডিড ইউ গাইজ এভার ট্রাই টু লিভ টুগেদার ইন দ্যাট হাউস? আমি অনেকবার বলছি যে তুমি আসো, আমি তো তোমাকে ফোনে বলি একদিন নিচে আসো, ইউ উইল এক্সপেরিয়েন্স সামথিং, আই প্রমিস ইউ। বাই দ্য ওয়ে, মনে আছে একবার আমরা দুপুরবেলা কথা বলতেছিলাম, বাসায় কেউ ছিল না, দরজায় নক। ইয়েস ইয়েস, এন্ড ফোনে আরেকদিন ওর সাথে একটা কাহিনী হয়, আচ্ছা। এন্ড ওই দিনও মোস্ট অফ দ্য টাইম যেটা আমার সাথে হতো, তো আমি বাসায় একা থাকলে হতো, সো আমি অ্যাজ ইউজুয়াল বাসায় একা, তো আমি ওর সাথে ফোনে কথা বলতেছি, মেবি তখন দুপুর 2টা, ইয়া কথা বলতেছি, জাস্ট এট দ্যাট টাইম কি হলো, আমার রুমের দরজা যদি হচ্ছে কেউ যেটা ধাপ ধরে- ধাপ, এটা আমি ফার্স্টে শুনছি। হয় কি ওর রুমে কেউ ধাক্কা দিলে আমি শুনতে পাই, অবশ্যই। দরজায় ধাক্কা দিলে কে কে ধাক্কা দিল, তো দেন ও বললো যে কে ধাক্কা দিল, বাসা থেকেও নাই। নর্মালি বলছি মেবি আন্টি তোকে কল করতেছে, আমি বলছি আন্টি কল করবে কেন, আন্টি তো নাই। এট দ্যাট টাইম আই গট স্কেয়ার্ড, অথচ বাসায় কেউ নেই, কেউ নেই। বাসায় কেউ নাই, ওভার ফোন ওভার ফোন, Exactly. এন্ড অবভিয়াসলি ওই আওয়াজটা অনেক প্রমিনেন্ট ছিল, নাহলে ওর শোনার কথা না। কথা না। বাট ওয়াই ডিডন্ট ইউ নোটিস? অলরেডি গেটিং ইউজ টু দিস স্টাফস, আচ্ছা, যখন আমি 2বার ফিল করছি মানে যে আপনার আমার- ব্যাপারটা ছিল যে ওকে ফাইন, শব্দ হচ্ছে হতে থাক, কি করব এরকম? নো, আমার ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে আই স্টপ কেয়ারিং, মানে একটা পয়েন্টে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন আমার রাত্রেবেলা আমার মানে পিঠের মধ্যে কেউ ধাক্কা দিয়ে ডাকতো, ওই শব্দটা ওকে অনেক ডিস্টার্ব করতো, ও খুব ভয় পেত ওই টাইমটাতে। বিকজ আমি শুয়ে আছি বিছানায়, এন্ড ঘুমাতে আই পারতো ক্যান না। ফিল লাইক যে আমার পাশে কেউ এইমাত্র এসে উঠলো, উঠে আমার বিছানায় বসছে, and আমি ব্রিদিংটা শুনতে পাচ্ছি। কুড ইউ বি ইন দ্যাট রুম আফটার দ্যাট? আমার আম্মু আর আমার ভাইয়ের সাথে আমার একটা ইগোয়েস্টিক প্রবলেম ছিল, বিকজ ওরা জানে যে বাসার মধ্যে ইউ আর দ্য ব্রেভেস্ট ওয়ান, Okay. তুমি সবাইকে ভয় দেখাও। সো যেহেতু একটা ইগো প্রবলেম ছিল, আমি ভয় পেলেও আমি জীবনে শিফট করি নাই দোতলা, ওদের সাথে থাকতে যাইনি। একদিন রাতে কি হয়, আমি বসে পড়তেছি, তো আমার পিঠে আবারও কেউ জানি ধাক্কা দিল, ইটস লাইক আমাকে সামন ডাকতেছে, আর সবসময় এটা আমাকে আব্বু করে, তো আমি করি আব্বু সরো, তো ভালো লাগতেছে না, এটা বলে আমি জাস্ট কাঁধ থেকে মানে সরাই দেওয়ার একটা চিন্তা করলাম, তো আচ্ছা। সরানোর পর আমার মাথায় আসলো যে আমার রুমে তো কেউ নাই, আমি কাকে সরতে বললাম তাহলে, ও মাই গড, এন্ড আমার রুমে দরজা লক, আব্বুর আসার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এন্ড আমি অনেক ভয় পেয়ে যাই তখন, বিকজ এটা অনেক প্রমিনেন্ট ছিল, আমাকে 2বার ট্যাপ করা হয়, এন্ড আমি পরে জাস্ট দৌড় দিয়ে বের হয়ে যাই,
বের হয়ে আমি রাত্রে দোতলায় নামি, যেখানে আমার প্যারেন্টস রুম, আমার ভাইও আছে, ওখানে যাই। তো রুমের দরজাটাই আমি খুলে গিয়ে দেখি যে আমার ভাইও ভয় পেয়ে গেছে। And আমি জাস্ট গিয়ে দেখতেছি যে বোঝা যাচ্ছে যে এইমাত্র ও কিছু ফিল করছে, আচ্ছা। and ও অনেক ভয় পেয়েছে। তাই আমি বলছি যে তুমি এরকম জেগে আসো কেন, ডিড ইউ সি সামথিং, তুমি কিছু দেখছো? তো বলছে যে হ্যাঁ, মানে রাইট না আমার মনে হলো যে আমাদের জানালা গ্লাসে কে জানি স্ক্র্যাচ করতেছে জোরে জোরে। আচ্ছা, তাই আমি বলছি এখনই? বলছে যে হ্যাঁ, জাস্ট এই 1 মিনিট হয়েছে হয়তো বা। ওকে, জানালার তো বাইরের দিকে, ঘরের বাইরের দিকে, রাইট? Yeah. আর আপনাদের বাসাটা হচ্ছে সেটা দোতলায়, আপনি দোতলায় নেমেছিলেন, সো দোতলায় স্ক্র্যাচ করছে কেউ? হ্যাঁ, ও শুনতে পাচ্ছে যে জাস্ট বেডের পাশে যে জানালাটা সেখানে স্ক্র্যাচ করতেছে কে জোরে জোরে। ওকে, সো এটা অনেক উদ্ভট ছিল যে এট দ্য সেম টাইম আমরা দুজনেই উই ফেল সামথিং। আমাকে কেউ ট্যাপ করলো, ডাক দিল, and ও শুনতে পাচ্ছে কে স্ক্র্যাচ করতেছে। নাও ইফ উই লুক এট ইট কেয়ারফুলি, ব্যাপারটা কি এমন হতে পারে না, দেয়ার আর টু এন্টিটিস ইন দ্যাট হাউস, ওয়ান ইজ ট্রাইং টু হেল্প ইউ আউট এন্ড ওয়ান ইজ ট্রাইং টু বি নেগেটিভ অ্যাবাউট ইউ। তাহলে আমরা যদি এভাবে ধরি যে সামথিং ওয়াজ ট্রাইং টু অ্যাকচুয়ালি, হোয়াট শুড আই সে, ওয়াজ ট্রাইং টু অ্যাকচুয়ালি মেক আ ফুল আউট অফ ইউর ব্রাদার, বা Yeah. আপনার ভাইকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, and that person that tapped you, যে তুমি it wanted you to go down. Exactly. সে চেয়েছে তুমি নিচে যাও এবং তোমার ভাইকে সেভ করো বা সিকিউর ফিল করো। Maybe. মেবি দুটা ওই খুবই ভয়ঙ্কর। সবচেয়ে বড় কথা যে আমার মনে হয় যারা শুনছে তারা বুঝবে যে এই ধরনের ঘটনাগুলো আসলে অন দ্য স্পট না থাকলে, অন দ্য স্পট যার সাথে ঘটেছে সে ছাড়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভাবে কেউ ফিল করতে পারে না। ইভেন আমরা দুজন কখনোই এইসবের এক্সিস্টেন্স যে আছে বিলিভ করতাম না, কখনোই আমাদের কি এই পারমিশনটা আছে? মে উই নো হোয়াট ইউ গাইজ আর স্টাডিং? ইয়া ওকে, দেন প্লিজ লেট দ্য ওয়ার্ল্ড নো। I'm currently in Brack University, Pharmacy Department. অলরাইট, ফার্মাসি ডিপার্টমেন্ট। এন্ড ইউ? I'm from Safana Women's Dental College, first year. অলরাইট, আমি কিন্তু আগে থেকেই জানি। তারপরে আমি কেন জিজ্ঞেস করলাম সবাইকে বলার জন্য যে উই ডিডন্ট ব্রিং সামওয়ান হু ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট সায়েন্স and suddenly starts to believe in supernatural things. Exactly. Okay? যারা As I সায়েন্স said নিয়ে earlier. ঘাটাচ্ছে এমন মানুষকেই নিয়ে আসছি এটা বলার জন্যই অ্যাকচুয়ালি তোমাদেরকে জিজ্ঞেস করা যে হোয়াট আর ইউ গাইজ স্টাডিং অন। হ্যাঁ, সে অনেক কিছুই তাকে জানতে হয়, টোটাল বডিতে কি হচ্ছে না হচ্ছে অনেক সময় ডাক্তারের চেয়েও বেশি সূক্ষ্মভাবে জানতে হয় Exactly. টু মেক দ্য মেডিসিন অর টু ক্রিয়েট ইট। সো এই জিনিসগুলো অনেক বড় ব্যাপার। আর একজন ডাক্তারের কথা, ফার্মাসিস্টের ব্যাপারটা এক্সপ্লেন করলাম বিকজ অনেকে হয়তো বা নাও জানতে পারে, বাট আর ডাক্তারের ব্যাপারটা তো সবাই জানে যে ডাক্তাররা কত দূর সায়েন্স নিয়ে বিলিভে থাকে এবং তো মানুষের শরীরের কত ভিতর পর্যন্ত গিয়ে কাজ করে, তাই না? সো তারপরেও এই জিনিসগুলো যখন বিশ্বাস করতে কেউ বাধ্য হয় তখন ইউ হ্যাভ টু বি শিওর যে দ্যাট সামথিং ইজ হ্যাপেনিং। ওয়েল, এরপরে আর কোন এই ধরনের কোন ঘটনা ওই বাসায়? It's still going on. Still going on. I heard something about a firework from you. Yeah. ওটা যেটা হয় যে একদিন আমি শাওয়ার থেকে বের হই, and just at that moment আমার রুমের লাইটটা বন্ধ হয়ে যায়। ডর মানে ভয়। I heard something about a firework from you. Yeah. ওটা যেটা হয় যে একদিন আমি শাওয়ার থেকে বের হই, and just at that moment আমার রুমের লাইটটা বন্ধ হয়ে যায়। সো যেই মাত্র আমি লাইটটা অন করতে যাব, আই ফিল লাইক যে আমার জানালার মধ্যে এই মাত্র একটা ফায়ারওয়ার্কস এক্সপ্লোড করলো, জাস্ট জানালাটার মধ্যে। Alright. And that with sound or without sound? দ্যাট ওয়াজ নো সাউন্ড, কোনো সাউন্ড ছিল না, বাট এভরি মানে ফায়ারওয়ার্কটা যেরকম থাকে এক্স্যাক্টলি সেরকম, দ্যাট কালার ঠিক ওরকম এক্সপ্লোশন। এন্ড আমি ফায়ারওয়ার্কস অনেক পছন্দ করি, সো আমি এক্সাইটেড হয়ে জানালার কাছে চলে যাই, খুলে দেখবো যে মেবি বাইরে কেউ ফায়ারওয়ার্কস করতেছে বা ছাড়তেছে, সামথিং লাইক দ্যাট। তো বাইরে গিয়ে দেখলাম যে না, পুরো রোডটাই ফাঁকা, একদম কোয়াইট, সবসময় যেরকম থাকে সেরকম, দেয়ার ইজ নো ওয়ান, কোনো চিৎকার নাই, কিছু নাই, নো ফায়ারওয়ার্কস। তাই আমি এটাই মাত্র কি দেখলাম, এন্ড যেই মাত্র আমার দেখা শেষ লাইটটা আপনা আপনা অন হয়ে গেল। ও, একা একাই অন হয়ে গেছে লাইট? I didn't have to turn it on. Then maybe অন্য কোনো রুমের লাইট বন্ধ হয় নাই। No, just আমার রুমের লাইট obviously. ওই রুমেই কি ফ্যান ট্যান অন্য কিছু চলছিল? হ্যাঁ, ফ্যান শুধু চলতেছে, লাইটটাই অফ ফ্যান হয়েছে। চলতেছে, জাস্ট লাইটটা অফ হয়ে গেল, আমাকে ফায়ারওয়ার্কটা দেখালো, আমি দেখলাম, এন্ড ইট একা একা অন হয়ে গেল, আমার অন করতে হয়নি। যেন মনে হচ্ছিল যে ফায়ারওয়ার্কসটা দেখার জন্য লাইটটা বন্ধ হয়েছে, এন্ড দেন লাইট নিজেই আবার জ্বলে উঠেছে। Alright, things like that somehow happens. আমি একজনের কাছে শুনেছিলাম, মেয়েটার নামটা খুব সম্ভবত লুদমিলা, মেয়েটার নাম। সে আমাকে এটা বলেছিল অনেক আগে, when I was in school. What happened to her was, সে তার গ্রামের বাড়িতে যায়, তাদের গ্রামের বাড়ি মোটামুটি উন্নত, ইট দিয়ে বাড়ি টাড়ি বানানো হয়ে গেছে, নতুন বাসা করার পরে সুইচ টুইচ খুব ভালোভাবে লাগানো হয়েছে, বাট একটা রুমে খুব প্রবলেম ছিল, মানে কোন একটা ভোল্টেজের প্রবলেমের কারণে লাইট বারবার ফিউজ হয়ে যেত। তো
ও সেটা জানতো না, ওই বাসাটায় গিয়ে ওই রুমে যখন সে থাকে সে অলমোস্ট কাইন্ড অফ সেম লাইক ইউ, বাথরুম থেকে বের হয়ে আসার পরেই লাইটটা টাচ করে ফিউজ হয়ে যায়। তো সে জানতো না যে ফিউজ হয়ে গেছে, সে লাইটটা আবার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামে তো অন্ধকার মানে আসলে অন্ধকার, লাইট অফ হয়ে গেছে মানে কিছুই দেখা যাচ্ছে না, এন্ড সে জানেও না যে কোন দিকে যেতে হবে সুইচটা, তার জাস্ট একটা ইমেজ মনে আছে। সো সে যেটা করে, সে যাওয়ার পথে হোঁচট খায় কয়েকবার, নিচে একটা কিছুর সাথে তার পা লাগে, হোঁচট খেয়ে সে কোনো মতে সুইচ পর্যন্ত পৌঁছে, যখন সুইচে হাত দেয় তখন ওখানে অলরেডি একটা আঙ্গুল আছে, Oh my God! কোনো একটা আঙ্গুলে টাচ করে এবং ওই আঙ্গুলের উপর দিয়েই সে ভুলক্রমে চাপ দিয়ে দেয় এবং লাইট জ্বলে যায়। এবং লাইট যখন জ্বলে যায় তখন দেখে যে যেটার উপরে সে হোঁচট খেয়েছে সেটা একটা মেয়ের লাশ। Oh my God! And it's bleeding somehow, মাথার এখান থেকে ব্লিডিং ছিল, and she fainted. এটাই একমাত্র ঘটনা যেটা ওই বাসায় ঘটে, এছাড়া আর কোনো অদ্ভুত ঘটনা কখনোই ওই বাসায় ঘটেনি। প্রায় ঘটতো না, ওই একদিনই। আচ্ছা, ইট ইজ জাস্ট ওয়ান ডে ইনসিডেন্ট। দ্য ফ্যাক্ট ইজ ওই বাসাটা যেই জমির উপরে ছিল, সেই জমিটা ছিল একটা পারিবারিক কবরস্থান। এছাড়া আর কোন রকম কোন অ্যাবনর্মালিটিও সেখানে নেই। এখনো ওখানে লোক থাকে, ভাড়াটিয়া থাকে, কোন রকম কোনো প্রবলেম হয় না। বাট ইট হ্যাপেন্ড দ্যাট ওয়ান টাইম, সো আই গেস শি ইজ লাকি, সোহা ইজ লাকি। এই কারণেই আমার মনে হয়েছে যে দেয়ার ইজ অলসো আ হেল্পফুল এন্টিটি ইন ইউর হাউস। আমার কেন যেন বেশ কয়েকটা ঘটনায় আমার কাছে মনে হয়েছে যে তোমাদের বাসায় যাই থাকুক না কেন, সামথিং ইজ অলসো দেয়ার পজিটিভ ট্রাইং টু হেল্প ইউ আউট। So, দুই ধরনের এন্টিটি, এন্টিটি, নেগেটিভ এন্ড পজিটিভ। ইউ নো, যেখানে ক্রাইস্ট আছে সেখানে অ্যান্টি ক্রাইস্ট আছে। মেবি আই ডোন্ট নো, বাট এট দ্যাট টাইম আমি অনেক বেশি বিরক্তই ছিলাম, অ্যাকচুয়ালি ভয় পেতে পেতে বিরক্ত হয়ে গেছিলাম। এন্ড একবার এরকমও হয়েছে আমি আমার রুমে গিয়ে চিৎকার করতেছি, যেটা আমার রুম, বের হয়ে যায় এখান থেকে, Okay. যাই করো আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দিবা না, or don't do That anything means with me. without your permission your things were moved? আমার জিনিসপত্র খুবই ফ্রিকুয়েন্টলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, এন্ড এত উদ্ভট, এত উইয়ার্ড প্লেস থেকে ওদেরকে পাওয়া যেত। এন্ড অবভিয়াসলি আমি ওখানে জীবনে আমার এত ভ্যালুয়েবল জিনিস রাখবো না। তো তোমাকে আমি একটা সিডি দিছিলাম, তুমি এটা এখনো কিন্তু খুঁজে পাও নাই। না, ওইটা ও জানে ও কোথায় রাখছে, বাট সেখানে নাই। আচ্ছা, ইভেন এখনো আমি সেটা পাইনি। সিডিটা কিসের সিডি ছিল? আমার সেটা ওর ভাইয়ের বিয়ের সিডি ছিল। বাট অনেক জিনিসই হারায় যায়, and আমাদের বাসায় মানুষের মধ্যে ক্ল্যাশ হয় যে তুমি আমার জিনিস হারায়। মজার ব্যাপার হচ্ছে ওর রুমে কেউ যায় না, ওর রুম ও নিজে লক করে, দেন ভার্সিটি যায়, দেন আসে, দেন নিজে লক খুলে। আমি বুঝতে পেরেছি, মানে এই ব্যাপারটা আমার বাসায়, আমার রুমের ক্ষেত্রে এই জিনিসটা আছে। আমার রুম আমি লক করি না, বাট কেউ আমার রুমে কখনো ঢোকে না। এটা usually হয় না। আনঅফিশিয়ালি ডিক্লেয়ার্ড যে আমার রুমে কেউ ঢুকবে না। রাইট, এটা কেউ করে না, বাট আমি গিয়ে দেখতাম যে আমার জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমি হারায় যাচ্ছে, এন্ড ইম্পর্টেন্ট ওয়ান্স আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, And then এবং আবার যখন পাওয়া যাচ্ছে খুব বেশি উইয়ার্ড জায়গায় খুব পাওয়া বেশি যাচ্ছে। ওয়েট জায়গায়, এত ভ্যালুয়েবল জিনিস আমি ওখানে রাখবো না। এখনো কি এগুলোই ঘটছে এই ধরনেরই নাকি? চিকেন, চিকেন ইজ, আমি আমার রুমে আমার ফুড যেটা আমি চিকেন আগের দিন রাত্রে আনা হয়েছে, তো আমি এটা রেখে চলে গেছি। আচ্ছা, মানে রুম লক করে ইউনি চলে গেছে আমি। তারপরে এসে আমি ভাবতেছি যে লাঞ্চ তো আমি বাহির থেকে করে আসিনি, আচ্ছা, এটা দিয়ে আমি করবো লাঞ্চটা। খুলে দেখলাম যে নাই, চিকেনটা নাই, এন্ড অবভিয়াসলি রুমের লক আমি খুলছি। চিকেনটা মানে কিসে রাখা ছিল? যেভাবে ওরা প্যাক করে দেয় ওভাবে প্যাক করাই ছিল। বক্সটাও ছিল সেখানে? বক্স ইজ দেয়ার, বাট জাস্ট দ্যাট চিকেনটা নাই। And the room was locked. No, খাবারটা নাই। It's very weird. I don't know, এটা অনেকের কাছে ফানি লাগতে পারে, বাট ইটস weird। নাই কেন? I don't know, এই ধরনের মানে আসলে ফানি কি বলবো, মেইন ব্যাপারগুলো হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় যে এই ধরনের এক্সিস্টেন্স গুলা they just try to prove that I am here, don't be here, I am here. And সবচেয়ে মজার কথা, ঠিক তার আগের দিন আমি ওকে বলছি, ও যখন বলছে যে এখন কি অবস্থা তোমার বাসার, আমি বলছি এখন অনেক ও বেশ কিছুদিন বাসায় ছিল না, 3 মাসের মতো বাড়ি ছিল না। তো আসার পরে আমি বললাম কি ব্যাপার, কিছু এক্সপেরিয়েন্স কি করছিস? আচ্ছা, মানে ও বললো এখন না। কি অবস্থা জানতে চাচ্ছে। আই এম লাইক না, কিছু না। And was it after the talk আমি একটু or আগে আপনাকে something? যেটা বললাম যে আমরা যখন এটা নিয়ে কথা বলি তখনই কিন্তু অ্যাক্টিভিটিস বেড়ে যায়। আমি যখনই ওকে বলি যে এভরিথিং ইজ ফাইন নাও, দেন তখনই সামথিং স্টার্টস টু হ্যাপেন। আচ্ছা, did you ever try to meditate and find out what is going on, trying to sit alone in the room and call them up? এটা আমি ওকে বারবার বলেছি যে একটা কাজ কর, ল্যাপটপের কি ওয়েবক্যামটা চালু করে সারা ছেড়ে কি হয়? ইউ মে সি সামথিং। ওকে, আই থিঙ্ক এটা মনে হয় ঠিক হবে না। সামটাইমস কিছু কিছু ব্যাপার এক্সেসিভ লিমিটে চলে গেলে তখন দেখা যায় যে তারা খুব বেশি রেগে গিয়ে কিছু একটা করে আমি বসে। ওইটাই বলছিল যে আমি নিজে সহ্য করতে পারবো না। সো প্রভোকেটিং কোনো কিছু করা যাবে না যেটা তাদেরকে প্রভোক করবে যে লেটস ডু সামথিং বিগ।
হ্যাঁ, দ্য এক্সিস্টেন্স, এই ঘরে কি আছে না আছে আমরা ক্লিয়ারলি জানি না, বাট এই ঘরের 4 জন মানুষের মধ্যে 3 জন মানুষই কিন্তু তাদের এক্সিস্টেন্স টের পেয়েছে। Even এখন আমার আব্বু বিলিভ করে, and আমি সবচেয়ে অবাক হয়েছি যেদিন আমার আব্বুর হঠাৎ করে একদিন বললো রাত্রেবেলা 12টা বাজে, সে আমাকে বললো যে আমি একটু দোতলায় যাবো, আমার সাথে আসো। আচ্ছা, আমি বলছি তুমি আমাকে ডাকতেছো, তুমি তো জীবনে ভয় পাও না, তুমি আমাকে ডাকতেছো কেন? সে একা যেতে চাচ্ছে না, আই ক্যান সি দ্য ফিয়ার ইন হিজ আইজ, চাচ্ছে না। এন্ড সে আমাকে অ্যাডমিট করছে যে আসো না, সমস্যা কি, আমি একা যেতে চাচ্ছি না। এন্ড আমি যখন মানে আমরা সিঁড়িতে নামতেছি, এন্ড দেন সে হঠাৎ করে একটু ভয় পেয়ে গেল, মানে একটু থেমে গেছে, ভয় পেয়ে গেল, সুরা পড়লো, এন্ড দেন জাস্ট রাশ করলো লাইটের দিকে, লাইট জ্বালাবে। আমি বলছি কি হয়েছে? কি না, মনে হলো আমার স্টাডি রুমের দিকে কি জানি একটা দেখলাম। আমার কেন যেন মনে হচ্ছে আঙ্কেলও কিছু এক্সপিরিয়েন্স করছে, I think so. হয়তো বলতে চাচ্ছে না। এবং এটা তার বলাটা ঠিকও হবে না, সে বললে বাসার বাকি সবাই, যেহেতু হি ইজ দ্য হেড পারসন অফ দ্য হাউস, সে যদি ভেঙে যায় বাকি সবাই ভেঙে যায়। এইসব ক্ষেত্রে কনফিডেন্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা এমনিতেই আমাদের এখানে মানে ভূত, প্রেত, জিন, আত্মা, এই জিনিসগুলো নিয়ে খুব কনফিউশনে থাকে সবাই। ম্যাক্সিমাম পিপল যেটা বিলিভ করে আত্মা বলতে কিছু নেই। অনেকে ইদানিং আমার ফেসবুক পেজে বিভিন্নভাবে লেখার চেষ্টা করছে যে আমরা যতটুকু জানি প্রতিটা মানুষের সাথেই একটা জিন থাকে, এবং সেই হচ্ছে তার মৃত্যুর পরে তার রূপ ধরে বিভিন্ন মানুষকে ভয় দেখায় বা উপকার করার চেষ্টা করে, যেটাই হোক, এই ধরনের কিছু থিওরি। বাট প্রত্যেকটা মানুষের সাথেই একটা জিনের এন্টিটি থাকবে, এটার সঠিক প্রমাণ আমি এখন পর্যন্ত কোথাও পাইনি। এটা না আমরাও জানি, রিয়েল ডকুমেন্টেশন আমি কোথাও পাইনি যে সত্যি থাকতে হবে। কারণ অনেকে আমাকে অনেক কথা বলে, যেমন মানুষ নাকি মৃত্যুর আগে অবশ্যই বুঝতে পারে কোনো না কোনো ভাবে যে তার মৃত্যু হবে, 3-4 দিন আগে হলেও বুঝতে পারে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে। এটা আমরা দেখবো যে অনেকের ক্ষেত্রে সত্য মিলে যায়, আমি দেখেছি। না, এটা হয়। But what about those who die of accidents? বাস অ্যাক্সিডেন্ট একসাথে 4 জন মারা গেল, তারা কিন্তু জানতো না, তারা গল্প করতে করতে অফিসে যাচ্ছিল। ভাইয়া, So it's not তাদের গল্পে আমি যেমন কিছু অ্যাক্সিডেন্টস দেখেছি, যারা সাপোজ মারা গিয়েছে, তারা দেখা যায় 1 উইকস আগে থেকে এরকম জিনিস, মানে তাদের সব হুইলস টুইলস ঠিকঠাক করে দেওয়া, বা সবাইকে দেখতে যাওয়া, বা দূরে যে আছে তাকে কাছে ডাকা যে একটু আয়, তোকে দেখতে ইচ্ছা করছে, এরকম করছে। এরকম মানে অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে, অপঘাতে মৃত্যু। রিসেন্টলি আমার এক আঙ্কেল মারা গিয়েছেন বাস অ্যাক্সিডেন্টে, তার ক্ষেত্রে এটা হয়েছে। কোনো কারণ নাই, সে কেন যেন ইউএসএ গেল, জেনারেলি যায় না, হঠাৎ করে তার মনে হলো সে ইউএসএ যাবে, তার মেয়ের কাছে গেল, 1 মাস থাকলো। In that case, you are mixing up 2 things: your emotion towards that guy and what that guy do before the incident happened. The thing is, উনি এই কাজটা, ওনার যদি মৃত্যু নাও হতো, হয়তো অ্যাক্সিডেন্টে তাও করতো, কিন্তু যেহেতু উনি মৃত্যুর আগে এই ঘটনাটা ঘটেছে, ইউ আর অ্যাকচুয়ালি মিক্সিং দেম আপ। এটা কিন্তু আমাদের ইমোশনাল এন্ড লজিক্যাল সেন্স মাঝে মাঝে মিলে গিয়ে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করি। বাট অ্যাকচুয়ালি ডিড হি নো যে জানে সে মৃত্যুর পথযাত্রী, তার কিন্তু কাউকে দেখতে যেতেও ইচ্ছা করার কথা না। আমরা জানি একটা ক্যান্সার রোগী যখন জানে যে আমি আর বড়জোর 1.5-2 মাস বেঁচে আছি, তখন হয়তো নিজের ছেলেকেও দেখতে ইচ্ছা করে না কিছু কিছু টাইমে, যে ভাল লাগছে না, আমি বরং একাই থাকি। হাতির মতন প্রাণী, সে সবসময় কিন্তু টের পায় যে সে মারা যাবে। এটা সবাই জানে কিনা আমি জানি না, হাতি কিন্তু অলওয়েজ টের পায়। কিছু পাখি টের পায়, বাট হাতির মজার ব্যাপারটা হচ্ছে হাতিটা কিভাবে আলাদাভাবে প্রুফ, বিকজ হাতি হচ্ছে একটা টাইমে মরার 15-20 দিন আগে সে পুরো গ্রুপ থেকে আলাদা হয়ে যায়, এবং একলা কোনো একটা গাছের নিচে গিয়ে বসে থেকেই মারা যায়। এটা হচ্ছে তাদের রুল, এটা সায়েন্টিফিক্যালি প্রুফড। সামহাউ তারা টের পাচ্ছে, এবং 100% টের পাচ্ছে, কোনো ভুল নেই এতে। কারণ যেই মারা যাওয়ার কথা আসতেছে, সেই দেখা যাচ্ছে পালিয়ে গিয়ে কোনো একটা আলাদা জায়গায় পুরো হার্টকে বাদ দিয়ে নিজে একা বসে মৃত্যুবরণ করছে। এই জিনিসটা আছে। সো সামহাউ মানুষ, পশু, পাখি সবার মধ্যে এই ধরনের কিছু ইনস্টিংক্ট কাজ করে। এখন আমরা যদি এভাবে ধরি যে সোহার ইনস্টিংক্ট একটু বেশি কাজ করে বলেই ওর এই এন্টিটি গুলো ওর সাথে কানেক্ট করতে বেশি সুবিধা বোধ করে, এটাও কিন্তু হতে পারে। maybe that might be the reason, because আমি সবার 1 year আগেই ফিল করছি। You felt it first. Yes, and at first ওরা আমার সাথে ফান করছে, বাট এখন ওরা এক্স্যাক্টলি ওই জিনিসগুলো ফিল করতেছে না। এখন যখন আমাকে বলে, আমি বলি যে I told you guys, আমি তোমাদেরকে বলছিলাম যে এরকম আছে, বাট তোমরা আমার মজা নিয়েছো, বাট নাও এখন তোমরা ফিল করতেছো। আমি জানি না এটা এখানে বলা ঠিক হবে কিনা, বা এটা অ্যাকচুয়ালি টপিকের মধ্যে পড়ে কিনা। ও কিন্তু আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখি, আমাদের পুরো স্বপ্নটা কিন্তু কখনো মনে থাকে না, বা জেনারেলি মনে থাকে না, কিছু কিছু স্বপ্নের ক্ষেত্রে তো মনে থাকে। ও প্রত্যেকটা স্বপ্নের ওর এন্ডিং থাকে, স্টার্টিং থাকে, মাঝখানে বেশ ঘটনা থাকে, প্রত্যেকটা সে ইন ডিটেলস তার মনে থাকে। কি ড্রেস পরা ছিল, দেখতে কেমন ছিল, প্রত্যেকটা স্বপ্ন। তুই বল না। Yeah, obviously. Well, I remember everything. I remember every এবং খুব detail. উইয়ার্ড স্বপ্ন, এবং আপনার মনে হবে না যে এটা সে কখনো চিন্তা করে। আমি ওর কিছু ঘটনা তো শুনেছি, ওর কিছু স্বপ্নের কথা, মানে খুব উইয়ার্ড, সামথিং লাইক এই সব কাহিনী, মানে একটা পুরো ঘটনা। ছোট্ট করে কি শুনতে পারি কোন একটা ঘটনা যেটা তোমার কাছে খুব বেশি উইয়ার্ড লেগেছে? ইফ ইটস নট
টু পার্সোনাল অর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু শেয়ার, এই ধরনের কিছু যদি থাকে যে খুব সিম্পল বাট ভেরি উইয়ার্ড, আমরা তোমার মুখ থেকে শুনতে পারি? ওর মুখ থেকে শুনতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু ও দেখছে। But you remember, right? আমি বলি, I see all the time. তুমি তোমার ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে গেছো একটা জঙ্গলের মতো জায়গায়, ওখানে একটা মার্কেটের মতো ছিল, সামহাও তুমি ওখানে কিছু একটা শপিং টপিং করছো, দেন তুমি বাইর হয়ে গেছো, তোমার মেবি কোথাও যেতে চাইছিলা, বা তোমাদের ওই টাইমে তোমাদের কেউ ইয়ে করছে, কি বলে, ডাকাতদের হাতে তোমরা পড়ছো, তো মনে আছে তুমি তাকে অনেক মারতেছিলা। আচ্ছা, এই ধরনের স্বপ্ন যেটা ইউ জাস্ট ডেসক্রাইব, এগুলোর কি কখনো লাইফ টাইম অ্যাপ্লিকেশন হয়েছে, এরকম হয়েছে কখনো? Exactly, না মিললেও কিছু আমি রিলেট করতে পারি যে সামথিং লাইক দ্যাট আই স। এক্স্যাক্টলি। এন্ড আসলে আমি যেদিন হচ্ছে কি অনেক বাজে কিছু দেখি, আমার পুরাই মানে আমি অনেক ভয় পেয়ে যাই, এন্ড দেন লিটারালি উইদিন আমার সাথে বা তার পরের দিন সামথিং রিয়েলি ব্যাড হ্যাপেন্স। ওকে, লেট মি টেল ইউ সামথিং সিস্টার, দ্যাট ইজ এখন থেকে হোয়াট এভার ড্রিমস ইউ সি, হোয়াট এভার থিংস ইউ ফিল, অনেক চিন্তা ভাবনা করে মানুষের সাথে শেয়ার করবে। I only share with Pia. That is good enough. But because some people has this quality. আমরা একটা জিনিস জানি, আমি জানি না তোমরা জানো কিনা, about mediums, যারা মিডিয়াম হিসাবে কাজ করে। Yeah, I know about them. হ্যাঁ, you know about them. মিডিয়াম হচ্ছে তারা যাদের ভিতরে আমরা অনেকেই বিশ্বাস করি না, অনেকে বিশ্বাস করে প্ল্যান চেট এন্ড এভরিথিং, জিন নিয়ে আসা, এই জিনিসগুলো ভণ্ডামি তো প্রচুর আছে, কিন্তু যারা করে তাদের মধ্যে কিছু পার্সন আছে যারা অরিজিনাল, এবং তাদের হচ্ছে এই ক্ষমতাটা তারা অর্জন করে না, তারা এই ক্ষমতাটা নিয়ে জন্মায়। তাদের ব্যাপারটা কি হয়, তারা অ্যাজ আ মিডিয়াম কাজ করতে পারে, তাদের সাথে সামহাও রিলেট করে জিনিসগুলো, তারা এই জিনিসগুলো বেশি দেখতে পায়। একই জায়গায় 10 জন দাঁড়িয়ে আছে, শুধু সে একা ফিল করবে যে সামথিং ইজ রং, সবাই এটা ফিল করবে না, সবাই তার মতন মজায় আছে, নিজের মতন কাজ করছে, 10 জনের সাথে কথা বলছে, ওই 10 জনের মধ্যে একজন ছিল একটু ডিফারেন্ট, সেটা শুধু হয়তো বা সোহাই ফিল করবে, পিয়াল ফিল করবে না, এই ধরনের কিছু ব্যাপার থাকে। সো এই কারণে আমি বললাম সামহাও ইউর ইনস্টিংক্ট মে লিড ইউ টুয়ার্ডস সামথিং ভেরি ব্যাড। অনেক সময় কি হয়, এই ধরনের কথাগুলো তুমি শেয়ার করার পরে, যার সম্বন্ধে দেখেছো তার সাথে শেয়ার করার পরে, সে নিজের অজান্তেই নেগেটিভ ভাবে সাবকনসিয়াস মাইন্ড থেকে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করে ছাড়বে। হ্যাঁ, মানুষকে কিছু বললে ইট ক্যান হ্যাপেন, তাদের মাথাতে মানে সাইকোলজিতে কাজ করে। হ্যাঁ, সাইকোলজি। আমি যদি আজকে কাউকে বলি যে আমি হাত দেখতে জানি, এবং হাত দেখে আমি বলি যে 4 মাস পরে আমি দেখতে পাচ্ছি তুমি 30,000 টাকা কামাচ্ছ, তাহলে সে 4 মাস পরে যেভাবে হোক 30,000 টাকা কামাবে, সে যদি সত্যি সত্যি আমার কথা বিশ্বাস করে। ইফ দে স্টার্ট টু বিলিভ ইট, দে উইল ট্রাই টু ইমপ্লাই ইট। তো এটা হতেই পারে, যেই অপশনই আসবে সে ভাববে যে নিশ্চয়ই আমাকে ভাইয়া বলেছিল, এই কারণে এই অপশনটা সেটা করলে আমি পাবো, দেন হি উইল ডু হিজ হার্ড ওয়ার্ক। এই ধরনের ব্যাপারগুলো ঘটে। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো সময় কিন্তু চলে গেছে, মনে হয় এখানেই আমাদের শেষ করতে হবে এই ব্যাপারটা। তবে আমি আশা করবো যে এই ধরনের কোনো ঘটনা যদি আবারও সেই বাড়িতে ঘটে, ইট উড হ্যাভ বিন গ্রেট ইফ আই কুড বি আ উইটনেস, বাট সেটা তো সম্ভব না। বাট যদি তোমরা কেউ কখনো উইটনেস করো, আমি যদি যেতেও না পারি, সোহা আমার এটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ টেক হার টু ইউর হাউস ওয়ান ডে, পিয়ালকে নিয়ে যাও। আমি চাই, মানে আমি চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুব বেশি সীমাবদ্ধ এক জায়গায়, শুধু তোমাদের ফ্যামিলির কয়েকজনই টের পাচ্ছে। নো, আমাদের যে রিসেন্ট ভাড়াটের আসছে, দে ফিল ইট টু, তারা আমাদের কমপ্লেইনও করে। মাঝখানে কিন্তু ঘটনাগুলো থেমে গিয়েছিল, দেন আঙ্কেল মিলাদ পড়ানো বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, মানে কিছুটা কম ছিল। আই মিন এট ওয়ান টাইম আমাদের বাসায় এভরি ফ্রাইডেতে 6-7 জন হুজুর আসতো, এন্ড জাস্ট 6 তলা থেকে শুরু করে জাস্ট দোতলা, নিচতলা তো ইটস গ্যারাজ, দোতলা পর্যন্ত প্রত্যেকটা রুমে ওই 6 জন হুজুর এসে কোরআন শরীফ পড়তো। বাট তারপরে হঠাৎ করে একটু কমে যায়, যখন আমরা আব্বুকে বলি যে না ইটস ফাইন, এখন এত কিছু সমস্যা হয় না, এখন আমরা একটু কমফোর্টেবল। তো তখন এভরি উইকে না হয়ে 3-4 উইক পর পর হতো, দেন ওটা আবার স্টার্ট করছে খুব উইয়ার্ড ভাবে, লাইক টেরেসে, রাইট? ছাদে কি হয়েছিল বলো? ছাদে কি হয়েছিল? রাত্রেবেলা অনেক আওয়াজ হচ্ছে, লাইক কেউ দৌড়াদৌড়ি করতেছে। তো আমার আম্মু আমাদের কেয়ারটেকার আঙ্কেলকে পাঠাইছে ভাড়াটেদের কাছে। সো ভাড়াটেরা এভরিওয়ান ডিনাইড, নো আমরা করিনি। সো তারপর ছাদে পাঠায় আমাদের কেয়ারটেকারকে। তো ছাদে পাঠানোর পরে যেটা হয়, উনি অনেক ভয় পেয়ে যায়, এন্ড আমার আম্মুকে আসে, এসে আম্মু দেখতে পাচ্ছে যে সে ভয় পাইছে। তো আমাদের কেয়ারটেকার ভাবছে যে আমরা মেবি জানি না যে বাসায় দেয়ার ইজ সামথিং, তো এই জন্য সে আমাদের বলতে চায়নি, সে একটু বুড়া মানুষ, সে আম্মুকে বলতে চায়নি না ম্যাডাম কিছু না, নাথিং, এমনি আওয়াজ হচ্ছে, তো চলে গেছে। তো এর পরে যখন আবার হয়েছে, আবার তাকে পাঠানো হয়েছে, হি স্টিল স সামথিং। তো সে তারপর হচ্ছে কি আম্মুকে একদিন বলে যে ম্যাডাম একটা কথা বলি, সে তার নিজের গ্রামের ভাষায় এক্সপ্লেন করতেছে যে এরকম এরকম কিছু থাকে জিনিস যারা এরকম মানুষকে জ্বালায় ওর সামথিং এরকম। তারপর সে যেটা বললো যে সে ছাদের মধ্যে দেখছে কাউকে, মানে সে জাস্ট দরজাটা খুললো ছাদের, তার দরজা খোলা দেখে যে ছাদের জাস্ট এক কর্নার থেকে আরেক কর্নারে জাস্ট দৌড় দিয়ে চলে গেল।
একটা মানে ব্ল্যাক সামথিং, অবভিয়াসলি অন্ধকারে হি স সামথিং ব্ল্যাক, ইভেন মোর ডার্কার, ওই অন্ধকার থেকেও ডার্কার। তো সে দেখলো যে দৌড় দিয়ে চলে গেল এক কোণা থেকে আরেক কোণা। তো 2 দিনই গিয়ে সে এরকম দেখছে, এন্ড দ্যাটস ওয়াই সে আম্মুকে বলতে চায়নি। পর আম্মু বললো না ইটস ওকে, আমরা অলরেডি জানি যে এই বাসায় দেয়ার ইজ সামথিং, সো এরপরে যদি কিছু দেখো দেন আবার বলবো আমাদের এরকম। আন্টির যে একটা প্রবলেম হয়েছিল এটা তো এখনো আছে, হ্যাঁ, স্টিল শুনতে পায় আমাদের ডাক, তারপর আরো শুনতে পায় যে বড় কথা হচ্ছে কি সুপারি মানুষ খায়, বাট এটা পুড়িয়ে কালো করে খেতে আমি কাউকে দেখিনি। আমি জানি না ভাইয়া দেখছেন কিনা। না আমিও দেখিনি। বাট আম্মু রিসেন্ট মানে হঠাৎ একটা টাইম ছিল আম্মু অ্যাডিক্টেড হয়ে গেছিল এটার উপর। সুপারি, হ্যাঁ, এন্ড তখন সে এটাই খাতো, এন্ড প্রথম আমাদের কথা শুনছিল কিচেনে। হ্যাঁ, সে কিচেনে সবসময় এটা শুনতো, খা বেশি করে খা, হ্যাঁ এরকম যে হ্যাঁ খা আরো খা এরকম সামথিং। যখন আমরা সবাই মানা করতাম যে এটা অনেক উইয়ার্ড একটা ফুড, কেন খাচ্ছ, এমনিতেই সুপারি বেশি কনজাম্পশন ইজ নট গুড ফর হেলথ, আর তুমি সেটা পুরাই খাচ্ছ, এন্ড ইটস লাইক তার একটা রেগুলার ডায়েট, অল দ্য টাইম খাচ্ছে, একটা এডিকশন হয়ে গেছিল। আন্টি কখনো পান সুপারি? নো, নেভার খান না। তাহলে সে পোড়া সুপারির কনসেপ্টটা কোথায় পেল? এক্স্যাক্টলি, সে এটা কোত্থেকে পাইছে উই ডোন্ট নো। শি স্টার্টেড কন্টিনিউইং, সে খেত এন্ড মানে প্রথম আমাদের কথা শুনতো না, 2 মান্থস ক্রস করলো, এন্ড দেন হঠাৎ করে আমাকে একদিন বলতেছে যে আমি না এটা খাওয়ার সময় কিচেনে মানে যখন পোড়ায় সে যে শুনতে পায় আমাকে কে যেন বলে, এন্ড তারপর আরো বললাম যে হ্যাঁ, তো আমি তার উপর রেগেই বললাম হ্যাঁ তো তোমার তো খেতে ভালোই লাগে, যে খেতে বলে খাও, কাজ আমি যখন মানা করতাম খেয়েও না, সে শুনতো না আমার কথা। তো পরে আম্মু বললো যে না এটা তো আর খাওয়া যাবে না। আমি বলছি কেন? এটা খাওয়ার পরে কেন জানি আমি নামাজ পড়তে পারি না। মানে সে বলতো যে আমি তো ডিনারের পরে খাই, খেয়ে উজু করে হচ্ছে গিয়ে নামাজ পড়তে চাই, এশার নামাজ পড়তে চাই, আমি তো পারি না। এটা খাওয়ার পর কেন জানি আমার অনেক টায়ার্ড লাগে, আমি পারি না নামাজ পড়তে, জাস্ট নামাজ পড়ার সময় তার টায়ার্ড লাগে, অন্য কাজ করতেছে বাট নামাজটা পড়তে পারতেছে না। সো ওই রিজনটার জন্য সে জোর করে স্টপ করছে এটা খাওয়াটা। মানে থ্যাংক গড যে তার মনের জোরটা ওই পর্যন্ত কাজ করেছে। আর মজার ব্যাপার হচ্ছে জেনারেলি হুজুর বা এই টাইপের মানে যারা ইসলামিক মাইন্ডেড আন্টি তাদেরকে খুব লাইক করেন, বাট ওই টাইমে আন্টি জেনারেলি তোদের বাসায় যারা আসতো মিলাদ পড়াতে একদম পছন্দই করতে না ব্যাপারটা। দিস ইজ পিওরলি স্যাটানিক। এই ব্যাপারটুকু কিন্তু আমার কাছে খুব বেশি স্যাটানিক লাগছে। এটা অনেক অবাক লাগতো যে একজন হুজুর আমাদের ভালোর জন্য আসছে, বাট সে পছন্দই করতো না। এন্ড সে তাদেরকে যে মানে একটা বাসায় মানুষ আসলে তাদেরকে আপ্যায়ন করার সামথিং অ্যাটলিস্ট হ্যাঁ কেমন আছেন আর সামথিং, কিচ্ছু না। সে রুম থেকে বেরোতো না, আব্বুর সাথে চিল্লাচিল্লি করতো, কেন ডাকছো, কেন ওরা আসছে, পছন্দই করতো না ব্যাপারটা। উনি যখন ছেড়ে দেন এই সুপারি খাওয়ার ব্যাপারটা, এটা কেন ছেড়ে দিয়েছিলেন কিছু বলেছেন? ওই যে বলতো যে আমি নামাজ পড়তে পারি না, আমার অনেক টায়ার্ড লাগে, বাকি সব কাজ করতে পারি, জাস্ট এটা খাইলাম আর নামাজটা পড়তে অনেক কষ্ট হয়, রাত্রেবেলা আমি এশার নামাজ পড়তে পারি না। সো দ্যাটস ওয়াই শি স্টপড। আচ্ছা, অ্যাজ আ ফার্মাসিস্ট ইফ আই আস্ক ইউ যে মানে সুপারি পোড়া থেকে কি কোন রকম কোন অ্যাডিকটিভ ড্রাগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে? ওই ধরনের কোন ম্যাটেরিয়াল কি আছে? কারণ আমরা জানি সুপারিতে এক ধরনের রস থাকে, পানে যেহেতু পান একটা ড্রাগ কাইন্ড অফ, পান যারা খায় তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে যায়, তার মানে সুপারির মধ্যে কিছু একটা আছে। আমরা মানে এরকম রেগুলার ডোজে কনজিউম করি উই উইল বিকাম অ্যাডিক্টেড। এন্ড সুপারিটা অবভিয়াসলি একটা নেগেটিভ জিনিস, আমরা জানি এটা ভালো না, নট গুড ফর হেলথ। দ্যাটস ওয়াই মাম্মুকে বলতাম যে এটা খায় না। যারা পান খায় তারাও এটা কম করেই খায়, সুপারি জর্দা, ওদেরকে এটা খাইতে মানা করা হয়। আর তুমি শুধু এটা আম্মু একটা বক্সে করে বানাইতো, টোটাল বক্স সে পুরাই জমায় রাখতো, এন্ড তার এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, এতগুলা করে কনজিউম করতো। And there was no valid reason why. No. Okay, some things are too strange even to discuss about. জানি না এটা নিয়ে কি বলবো, but thanks both of you for sharing this with us. যদিও তোমাদের অরিজিনাল নাম আমরা কাউকেই জানাইনি, এবং as per your intention বাসাটা কোথায়, ঠিকানাটা কি, সেটাই আমরা কাউকে জানাইনি, বিকজ আমরা চাই না কেউ আলাদাভাবে এটা নিয়ে ইনভেস্টিগেট করতে চাক বা কিছু। There is something I want, যে এই ধরনের এক্সপেরিয়েন্স যাই হোক না কেন, I want to know. I guess আমি জানতে পারবো তোমাদের কাছ থেকে। Yeah, sure, obviously. Or anything big happens, I'm actually always ready to be there and face it. আমার কোনো সমস্যা নেই। There is nothing that can create problem with me. এতটুকু আমি জানি। So anything you need, I'm always ready to face it. আজকের মতন তাহলে আমরা ঘটনা বলা এখানেই শেষ করি, এবং আশা করি যে এরপরে আর কোনো ঘটনা ঘটবে না বলার মতো, বাট যদি ঘটে সেটা যেন ডরে আসে। Thank you very much both of you. Thank you very much. গল্প করতে করতে রাত যতটা গভীর হওয়ার কথা সবসময় যতটা গভীর হয়, আজকে কিন্তু অতটা গভীর হয়নি। বিশেষ করে আমার আর তোর কাছে মানে তো গভীর নাই, কারণ সাধারণত আমরা ডরে গল্প করে খুব গভীর রাত পর্যন্ত গল্প করে অভ্যস্ত। আজকে একটু সঙ্গত কারণে আমরা সেই সময়টা কমিয়ে এনেছি। এক্স্যাক্টলি।
তবে সেই কারণটা একটু বলে দিয়ে তুই, কিন্তু তার আগে একটু বলে দিই, এতক্ষণ যারা এই সময়টা আমরা সবাই একসাথে আড্ডা মারলাম, প্রত্যেককেই অনেক ধন্যবাদ এমন সব রাস্তা পার হয়ে ডরের জার্নিতে আসার জন্য। রাইট, থ্যাঙ্কস আ লট স্পেশালি টু দ্য গার্লস। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যদিও আমরা চেষ্টা করেছি তাদেরকে 100% সিকিউরিটি দেওয়ার এবং তারা নিজেরাও তাদের পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে এসেছে, তারপরেও সিকিউরিটির শেষ মাত্রা হিসেবে আমরা আজকের ডরের যাত্রাটা রাত আরো বেশি গভীর হওয়ার আগেই শেষ করছি, শুধুমাত্র তাদের এবং কারণে। এটা ঢাকার, যেহেতু আমরা জানি ঢাকা থেকে খুব বেশি দূরে না, কাছে, এবং সেটা তাদের জন্য পসিবল হয়েছে। ব্যক্তিগত ট্রান্সপোর্ট রয়েছে, তাদেরও নিজস্ব কিছু কমফোর্ট বিষয়টা রয়েছে, সেই সব বিবেচনায় ওরা আমাদের সঙ্গে এসেছে এবং আমরাও চাচ্ছি যে খুব তাড়াতাড়ি এখান থেকে প্যাক আপ করতে। রাইট, সো আর কথা বাড়িয়ে লাভ নেই। আমার মনে হয় ওদের কাছ থেকে যে স্টোরিটা শুনলাম, এরপরে আর কি থাকতে পারে? এখন আর কি থাকতে পারে মানে এইটা হচ্ছে সবাই হয়তো বা নোটিস করেছে যে ওরা যখন গল্প বলছিল, গার্লস যখন গল্প বলছিল, আমি কিন্তু একদম চুপচাপ থেকেছিলাম, একটু শব্দটাও করিনি। এটার কারণ ছিল আমি আসলে কিছু কিছু জায়গায় মানে আমার কনফিউশন ছিল, যেটা হয়তো বা আমি পরবর্তীতে তোর সাথে কিংবা তাদের সাথে আলাপ করে জেনে নিব। আর কিছু জায়গায় আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়েই শুনছিলাম ঘটনাগুলো। আসলেই তাই, কারণ আমরা যেভাবে শুনেছি সোহার বাসায় যে ঘটনাগুলো ঘটেছে ওগুলা মানে খুব ছোট 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 করে অনেকগুলো ঘটনা। সো এগুলোর মাঝখানে যদি আবার আমরা যদি লজিক্যালি মেলাতে যাই বা সাইকোলজিক্যালি মেলাতে যাই, অনেক হয় না মানে কিছু কিছু ঘটনা থাকে না, শুনলে মানে তুই ইন্টেনশনালি একটু অন্যরকম অন্যমনস্ক হয়ে যাস, যেটা আমার ক্ষেত্রে আজকে হয়েছে। ওদের ঘটনা যখন আমি শুনছিলাম আমি একটু অন্যমনস্ক হয়ে মানে পুরো ঘটনাটা আমি চিন্তা করছিলাম। তো আমি আর খুব একটা ইন্টারাপ্ট করি না আর কি, তুই যেহেতু ইন্টারাপ্ট করছিস এবং সেখান থেকে আমি আমার অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমার আর কথা বলা হয়নি। তবে আজকে কিছু জিনিস আমার কনফিউশন রয়েছে, আমি যাদের সাথে অফলাইনে হলো কথা বলে একটু জেনে নিই। অফকোর্স সেগুলো তো আমরা জেনে নেবই, বাট আজকের মতন আমরা এখানেই শেষ করব, কারণ ইচ্ছা ছিল একবার না একবার সোহাদের বাসায় চলে যাওয়ার, বাট মনে হয় না তাদের বাবা মা অ্যালাউ করবে ব্যাপারটা, কারণ তারা আলটিমেটলি ঠিকানাও আমাদেরকে বলেনি এবং তাদের নামগুলো কিন্তু অবশ্যই ছদ্মনাম। বুঝতেই পারছেন, এটা আমরা ডরে বরাবরই করে থাকি, কারণ পার্সোনাল সিকিউরিটিতে বা পার্সোনাল প্রাইভেসিতে আমরা কখনোই ইন্টারাপ্ট করতে চাই না এবং ডর টিম সেটা করবেও না। তবে আপাতত চল উঠে পড়ি। ওকে, তারা জাস্ট যাওয়ার আগে একটু বলে দিয়ে যাই যে বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। ডরের থেকে শুভরাত্রি বলছি প্রিয় শ্রোতা। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল আমার টিম মেম্বাররা রেহান, সুমন এবং সাউন্ডে ছিল লোবান। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাদের এই অনুষ্ঠানটিকে প্রতি মুহূর্তে সহযোগিতা করে চলেছেন। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই এই অনুষ্ঠানে যারা আজকে অংশগ্রহণ করলেন, সজল, কাউসার, সোহা এবং পিয়ালকে। এবং আরো বেশি ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন এবং যারা আগামী সপ্তাহে আমাদের সাথে বাংলাদেশের একটি হন্টেড প্লেসে বসে বলতে যাচ্ছেন তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো। আসছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আবারও।